আচ্ছা, প্রথমে হচ্ছে এই যে আমাদের মিটার আছে, মিটারগুলো হচ্ছে নর্মালি এই যে আমাদের ডিজিটাল মিটার, এখানে 3 ফেজের কারেন্ট দেখা যায়, এটা হচ্ছে ভোল্টেজ দেখা যায়। অ্যানাউন্সিয়েটর, এই অ্যানাউন্সিয়েটর আসলে একটু বুঝতে হবে অ্যানাউন্সিয়েটরে কোথায় কি মিনিং আছে। দেখেন একটা আছে 50N 51N ট্রিপ, একটা আছে 67N ট্রিপ। ট্রিপ সার্কিট হেলদি, ডিসিবি লোকাল, রিলে ফল্টি, 50-51 ট্রিপ, এমসিবি ট্রিপ, সিআরপি, মেইন ডিসি ফেল। একটু খেয়াল করেন এইটা আর এইটা দেখেন, একটা হচ্ছে এন দিয়ে যেগুলো আছে সেটা অ্যাকচুয়ালি আর্থ ফল্টটা বোঝায়। আর্থ ফল্টের দুইটা স্টেজ আছে, একটা হচ্ছে আপনার আইডিএমপি স্টেজ, একটা হলো ডিএমপি স্টেজ। আমরা যেটা সহজে বুঝি না যে আসলে আইডিএমপি বা ডিএমপি কি, তার সহজে বুঝাতে নেই, থিওরিটিক্যালি বলতেছে। আপনি মনে করেন একটা কারেন্ট ভ্যালু দিয়ে রাখছেন যে আমার আর্থ ফল্টের মান, আর্থে যদি কারেন্ট 30 অ্যাম্পিয়ার হয়, এর বেশি হলে তাকে ট্রিপ করতে হবে। এখন একটা গাছের ডাল খুব অল্প সময়ের জন্য লাইনে লাগবে, খুব অল্প সময়, কয়েক মিলি সেকেন্ডের জন্য। আপনি কি চাবেন ওই সময় লাইনটা ট্রিপ হোক? আপনি চাবেন কি যে কিছু সময় এটাকে দেখার জন্য, যদি এটা পার্মানেন্ট ট্রিপ হয় তাহলে এটাকে মানে পার্মানেন্ট ফল হলে ট্রিপ করাতে চাবেন। 51 হচ্ছে বেসিক্যালি আইডিএমটি, যেটা টাইমের সাথে প্রপোর্শনাল, টাইমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আইডিএমটি ইনভার্স টাইম মিনিমাম টাইম, ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম। আর 50 যেটা 50 হচ্ছে মনে করেন একটা আর্থ ফোর্স হয়েছে পার্মানেন্ট 1000 অ্যাম্পিয়ার, এটা কি চাবেন? আপনি টাইম চাবেন 1000 অ্যাম্পিয়ার যেন সাথে সাথেই ট্রিপ করে। তো এই কোড নাম্বারটা মনে রাখেন, 50N এবং 51N, এটা দিয়ে অ্যাকচুয়ালি আর্থ ফল্ট বোঝায়। দুইটা স্টেজ, প্রথমটা হচ্ছে আইডিএমটি স্টেজ 51, 50 হচ্ছে আপনার ডিএমটি স্টেজ। এখানে 50-51 সিমিলারলি এটা হচ্ছে ওভার কারেন্টের জন্য, ফেজ ওভার কারেন্ট ট্রিপের জন্য, এন ছাড়া। এরপর আরেকটা আছে কি 67N ট্রিপ। 67 যেটা হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের হচ্ছে ডিফারেন্সিয়াল ট্রিপ, আর একটা হচ্ছে আরইএফ ট্রিপ, ঠিক আছে, মানে ট্রান্সফরমার প্রোটেকশনের জন্য। আমরা যখন ট্রান্সফরমার ফিডারে যাব তখন আমি ডিফারেন্সিয়াল এবং আরইএফ নিয়ে কথা বলবো। এছাড়া কি কি আছে? ট্রিপ সার্কিট আনহেলদি। ট্রিপ সার্কিট আনহেলদি কি? ট্রিপ সার্কিট হচ্ছে আমার যে পুরো ট্রিপিং সার্কিটটা আছে, অর্থাৎ এখান থেকে বিসিবি থেকে শুরু করে ট্রিপিং কয়েল পর্যন্ত যে পোর্শনটা আছে, এই পোর্শনের মধ্যে যদি আমার কোথাও ব্রেকডাউন থাকে, অর্থাৎ আমি তো একটা পালস দিই ট্রিপ করানোর জন্য, এটা যদি পালসটা সে না পায় তাহলে কি ব্রেকার ট্রিপ হবে? তো এই ক্ষেত্রে কি করা হয়? এই ক্ষেত্রে আসলে উদ্দেশ্য হচ্ছে ব্রেকারটা যখন আমি ক্লোজ করব, ক্লোজ করার আগে দিয়ে আমি দেখব ব্রেকারের ট্রিপ কয়েলটা ইনক্লুডিং ট্রিপ সার্কিটটা ঠিক আছে কিনা। সার্কিটে যদি কন্টিনিউয়েশন না থাকে তাহলে কি হবে? ব্রেকারটা আমি ক্লোজ করতে পারবো না এবং ক্লোজ হবে না। এই সিগন্যালতে আসবে আপনার ট্রিপ সার্কিট আনহেলদি, ঠিক আছে। রিলে ফল্টি, রিলে ফল্টি কখন আসে? এই যে রিলেতে যখন আমার কোনো প্রকার পাওয়ার আসবে না, ডিসি পাওয়ার আসবে না। কিছু কিছু রিলে আছে ডিসি এসি দুটো দিয়েই চলে, যেমন এই যে এই রিলেটা দেখেন, এই রিলেটা হচ্ছে আপনার ডিসি এসি দুটো দিয়েই চলবে। তো যদি রিলেতে পাওয়ার না আসে সেক্ষেত্রে আসবে হচ্ছে আপনার রিলে ফল্টি, ওকে। আর কিছু এমসিবি নিয়ে আসছে, যেমন ভিসিবি লোকাল। আপনি যখন এটাকে লোকাল পজিশনে রাখবেন তখন এটা ভিসিবি লোকাল দেখাবে। আর কি আছে? এমসিবি ট্রিপ সার্কিট, ওই যে পেছনে বেশ কয়েকটি এমসিবি আছে, 9টা এমসিবি আছে, ওটা দেখলে বুঝতে পারবেন। মেইন ডিসি ফেল, এই যে ডিসিডিবি থেকে যেটা, এটা তো ওই ডিসিডিবি থেকে এখানে একটা পাওয়ার আসছে, ওটা যদি কোনো কারণে সমস্যা হয় এগুলো দেখাবে। এটা অ্যাকচুয়ালি একটা মেসেজ থ্রো করে, এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যানাউন্সিয়েটর প্যানেল, অ্যানাউন্সিয়েটর উইন্ডো বলে বেসিক্যালি। তো এইখানে এটা অনেক সময় 20টাও থাকে, কখনো কখনো 12টাও থাকে, কখনো 16টাও থাকে, এটা মনে হয় 12টা।
4টা 12টা। ওকে, ঠিক আছে। এটা একটা গেল। এখানে কি কি মেসেজ পাই সেটা আমরা দেখতে পাইলাম। 50N অবলিক 51M হ্যাঁ, আটটি ছুটলাম, একটা আইডিএমপি আর একটা 50/51 এটা হলো ফেজ ওভার কারেন্ট, মানে ফেস টু ফেস ফল্টের। ঠিক আছে, এতটুকুর মধ্যে আর কার কার কি কোশ্চেন আছে? ও স্পেয়ার হচ্ছে আমি যদি আরো কোনো ইন্ডিকেশন নিয়ে আসতে চাই। আরো ইন্ডিকেশন কেমন? কথার কথা এখানে আমি ভিসিবি লোকাল দেখালাম, ওখান থেকে যদি অপারেট করি, এটার যদি আমি কোনো ইন্ডিকেশন নিয়ে আসতে চাই, আরো যত ইন্ডিকেশন আনতে যাবো সেগুলা। কথার কথা আমার এখন কোন ফেজটা ট্রিপ করছে এটা যদি এখানে আনতে চাই, রিলে তো সেন্স করবে। এটা আমি ভেতরে আসতেছি, সেন্স করেও বলবে যে এই ফেজ আর ফেজ ট্রিপ, ওয়াই ফেজ ট্রিপ, আর ওয়াই ট্রিপ, যেটা নিয়ে আসতে যাবো সেটা আমার ক্লিয়ার। সব রিলের জন্য একই সব মিলে জন্য এটা একটা, এটা বেসিক্যালি হচ্ছে আপনার কোড আমাদের কয় ধরনের আছে। একটা হচ্ছে আইসি কোড, একটা হলো আনসি কোড। আনসি কোডের আপনার আনসি কোড দিলেই এই যতগুলো কোড নাম্বার আছে সব কোড আর পাবেন। যেমন আমরা শুনছি না মাস্টার ট্রিপ, মাস্টার ট্রিপের কোড নাম্বার কত? 86। কোথাও কোথাও দেখবেন যে 86 ট্রিপ আছে, তার মানে মাস্টার ট্রিপে আছে না ট্রিপ। একটু আরেকবার বলতো যে এন এর ব্যাপারটা। এন এর ব্যাপারটা, এন যেখানে থাকবে তার মানে হচ্ছে একটা ফেজ আর্থের সাথে গ্রাউন্ড হয়েছে, একটা ফেজ আর্থের সাথে, আচ্ছা ঠিক আছে। আর যেখানে এন নাই সেখানে ফেস টু ফেস ফেজ টু ফেজ ট্রিপ করছে, ওকে। আচ্ছা আরেকটা হচ্ছে আনহেলদি যে ইয়েটা ট্রিপ সার্কিট আনহেলদি। ট্রিপ সার্কিট আনহেলদি হচ্ছে আমাদের যখন একটা ট্রিপ সার্কিট আনহেলদি হচ্ছে ব্রেকারের তো কয়টা কয়েল থাকে এটা কি আমরা জানি? বেসিক্যালি ব্রেকারের কয়েল থাকে হচ্ছে তিনটা। একটা ক্লোজিং কয়েল, দুইটা ট্রিপিং কয়েল। আমাদের জন্য ইম্পর্টেন্ট কি? আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেকারটা সময় মতো ট্রিপ করা। ক্লোজ আপনি আরো পরে করেন, সমস্যা নাই, ক্লোজ করতে গেলে অসুবিধা নাই। কিন্তু যদি আপনার একটা লাইনে ফল্ট থাকে, এটা যদি আপনি ক্লিয়ার না করতে পারেন, এই ফল্টটা কিন্তু প্রত্যেকটা ইকুইপমেন্ট সেন্স করবে এবং ইকুইপমেন্ট ড্যামেজ হবে। এই কারণে ট্রিপটা ইম্পর্টেন্ট। এই কারণে দুইটা ট্রিপ কয়েল থাকে। এখন ট্রিপ কয়েলের আসলে হেলদিনেসটা ঠিক আছে কিনা, হেলদিনেস বলতে কি বোঝায়? আমি যদি মনে করি এখান থেকে একটা সিগন্যাল দিলাম যে এটাকে ট্রিপ করতে হবে, হতে পারে। আরেকটা হতে পারে রিলে সেন্স করলো, পরে রিলে কি করবে? অটোমেটিক্যালি একটা সিগন্যাল পাঠাবে। এই সিগন্যালটা কিভাবে যাবে? এই সিগন্যালটা পুরো পাথ থ্রু হয়ে ট্রিপিং কয়েল পর্যন্ত পৌঁছাবে। এই পৌঁছানো রাস্তায় যদি কোনো একটা কন্ডাক্টর খোলা থাকে, কোনো একটা মনে করেন ম্যাগনেটিক কানেক্টর খোলা থাকে, বা একটা জাংশন পয়েন্ট খোলা, তাহলে কি ট্রিপ হবে? সিগন্যাল তো যাবে না। তাহলে এটাকে আমার মনিটর করতে হবে না যে ট্রিপ কয়েলটা ঠিক আছে কিনা। এই মনিটরটা করবে এটা, যখনই ঠিক থাকবে না ও এই আনহেলদি মেসেজটা দিবে। যখন আমি আনহেলদি মেসেজ পাবো তখন আমি কি করবো? প্রথমে যে আমি আগে কয়েলটা দেখবো, কয়েলে কি দেখবো? যে কয়েলের রেজিস্ট্যান্সটা ঠিক আছে কিনা। তারপর কি দেখবো? কোনো পাথ ওপেন আছে কিনা, যেটা আসলে ঠিক আছে কিনা। তারপরে কি দেখবো? কন্টিনিউটি ঠিক আছে কিনা। তারপরে কি দেখবো? আমার কোনো ইন্টারলক মিসিং আছে কিনা। তারপরে আমি ব্রেকারটা ক্লোজ করতে যাবো। ওটা মোরালেস ট্রাবল শুটিং এর পার্ট। আমরা এখন যে কোনো একটা উইন্ডো দেখলে বুঝতে পারবো না যে আসলে কি মেসেজটা দেখাচ্ছে। আচ্ছা রেদওয়ান ভাইয়ের ফার্দার কোশ্চেন। আচ্ছা যে কোনো সমস্যা হলে এই অ্যানাউন্সিয়েটরে যে কোনো ওটা কি মানে লাইট শো করে ব্লিঙ্ক করতে থাকবে? লাইট শো করবে, ব্লিঙ্ক। ওকে ওকে। এখন তো যে লোকালে হ্যাঁ, এই লোকালটা কানেকশন করে না, এটার কানেকশনটা দেয়া নেই। কানেকশনটা দেয়া নেই। ও এই কানেকশনটা দেয়া নেই। যখন কোনো মেসেজ আসবে না ওইটা এসে দেয়া থাকবে, রেড হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা। রেড হয়ে থাকবে। এই যে আপনার এখানে এই কয়টাই আপাতত দেয়া আছে, বাদ বাকিগুলো আসলে দেয়া নেই। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আরেকজন ওই যে কারেন্টের কথা বলছেন, এই যে এখানে কারেন্ট দেখা যাচ্ছে, হ্যাঁ। আবার এখানে দেখেন একটা ভোল্ট মিটার দিয়ে আছে। এই ভোল্ট মিটার দিয়ে কি দেখা যায় দেখেন তো, এখানে টিআর, এসটি, আরএস দিয়ে আছে, অফ দিয়ে আছে, আরো কিছু দিয়ে আছে। এই যে এন, এন মানে কি? লাইন টু নিউট্রাল। নিউট্রাল। এই যে দেখেন, এখন দেখেন লাইন টু নিউট্রাল ভোল্টেজ চলে আসছে। আচ্ছা। আর ফেজের আসছে, ওয়াই ফেজের আসছে, বি ফেজের আসছে। কোন ফেজের কত কত, ঠিক আছে। লাইন টু নিউট্রালে কত? হ্যাঁ, আর একটা লাইন টু লাইন। এটা লাইন টু লাইন। লাইট ওকে। এটা 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 হচ্ছে এক একজন এক এক ভাবে এটা দেখায়। কেউ কেবি,
ডিসি সিএ দেখায় এন এভাবে এটা এটা নিউট্রাল। আচ্ছা, তারপরে এই যে একটা রিলে আছে আর এখানে যে একটা ব্লক আছে অ্যালস্ট্রমের একটা ব্লক আছে, এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা টেস্ট প্লাগ। টেস্ট প্লাগের কাজ কি অ্যাকচুয়ালি রিলেতে যতগুলো কানেকশন আসছে এটা এই টেস্ট প্লাগ হয়েই আসছে। আমরা যারা প্রোটেকশন ইঞ্জিনিয়ার আমরা যখন টেস্টিং করতে যাই তখন কি করতে হবে, ধরেন এই রিলের টেস্টিং করতে হবে, তাহলে কি করতে হবে, রিলের কানেকশনগুলো খুলতে হয় না, সেক্ষেত্রে টেস্ট প্লাগ থাকলে প্রভিশন হচ্ছে আপনার খুলতে হবে না, প্লাগটা খুলবেন অটোমেটিক্যালি এই পাশটা সে আউট করে দিবে, এক পাশ আউট করে দিবে, এখানে আপনি ওই সিটির কানেকশনগুলো দিয়ে দিবেন আপনার ইনজেক্টরে, এখান থেকে আপনি টেস্ট করতে পারবেন। টেস্টিং সুবিধার জন্য অ্যাকচুয়ালি এই টেস্ট প্লাগ দেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, মানে রিলে টেস্টিং এর জন্য। রিলে টেস্টিং আর রিলের অপারেশনে কি কি আছে এটা আমি দেখাবো, এটা সবার সাথে দেখাবো। আর এই যে কিছু ইন্ডিকেশন আছে, স্প্রিং চার্জ, এই যে ট্রিপ সার্কিট 1 হেলদি, ট্রিপ সার্কিট 2 হেলদি, এই যে বললাম না দুইটা ট্রিপ কয়েল আছে ব্রেকারের, হ্যাঁ। ডিসি 1 ডিসি 2, আর একটা যেটা আছে যে ট্রিপ রিলে রিসেট। ট্রিপ রিলে রিসেট হচ্ছে এখান থেকে আমি চাইলে পুশ বাটন দিয়ে এটাকে রিসেট করে নিতে পারবো। এই যে সিমাফোরের কানেকশন ডিএস গুলা, এটা হচ্ছে ডিসক্রিপেন্সি সুইচ। মেইনলি বসছি যেই কারণে সেটা হচ্ছে এই যে এখানে দেখেন তিনটা রিলে আছে, হ্যাঁ ট্রিপ রিলে, আর হচ্ছে সুপারভিশন রিলে ফর ট্রিপ কয়েল 1 অ্যান্ড ট্রিপ কয়েল 2, অর্থাৎ এটা হচ্ছে TCS 1 অ্যান্ড TCS 2। এই যে যেটা বললাম না উপরে প্রথমে যে ট্রিপ সার্কিট হেলদি না আনহেলদি, এটা যখন পড়ে যাবে তখন ও দেখাবে ওটা আনহেলদি। দুইটা কয়েল, হ্যাঁ দুইটা ট্রিপ সার্কিটকে এখানে রিলে কয়টা আছে? রিলে কি এই যে এখানে রিলে 2 দেখাচ্ছে, জি, জি, বুঝিনি। 1 দেখাচ্ছে। আমার রিলে তো পুরো এক জিনিসটা তো একই, আচ্ছা আচ্ছা, পুরো অংশটা তো এক না? না কয়েলটা না না না, একটা ভালো কোশ্চেন করছেন। কয়েলটা ভিন্ন করছে। আচ্ছা, রিলের ক্লাসিফিকেশন আগে আমরা একটু বুঝি। আমাদের সিস্টেমে আমরা মেইনলি কাজ করি হচ্ছে কারেন্ট নিয়ে, ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ নিয়ে আমাদের সিস্টেমে কাজ খুব কম, কারণ আমরা হলো ডিস্ট্রিবিউশন এন্ডে কাজ কারেন্ট নিয়ে। তো একটা হচ্ছে এই রিলেটাকে মেইনলি বলা হয় ইটস এ ব্যাকআপ রিলে। ব্যাকআপ রিলে ফর ফিডার প্রোটেকশন, যেটা অ্যাকচুয়ালি ওভার কারেন্ট এবং আর্থফল প্রোটেকশন করে। এ অ্যাকচুয়ালি কি করে, এ কন্টিনিউয়াস ব্রেকারটাকে মনিটর করে যে ব্রেকার থেকে কি পরিমাণ কারেন্ট ড্র হচ্ছে। এখানে আমি একটা সেট পয়েন্ট দিয়ে দিচ্ছি প্রিসেট ভ্যালু, প্রিসেট ভ্যালুর ওপরে গেলে সে ঠিক করে যে এটাকে আমি আইডিএমটি না ডিএমটিতে ট্রিপ করাবো। ও কিন্তু একটা কমান্ড পাঠায়, এই কমান্ডটাও কোথায় পাঠায়, এই কমান্ডটা পাঠায় প্রথমে সে মাস্টার ট্রিপে পাঠায়। মাস্টার ট্রিপকে ও কি করে, একটা নর্মালি ওপেন কন্টাক্ট আছে সুইচের মতো, মনে করেন ওপেন আছে, যখনই একটা মনে করেন 50 অ্যাম্পিয়ার সেট করছে, এটা মনে করেন 60 অ্যাম্পিয়ার হয়েছে, ও কি করে এই সুইচটাকে ওপেন অবস্থা থেকে ক্লোজ অবস্থায় নিয়ে যায়। ক্লোজ অবস্থায় হলো কি হলো, তাহলে কি একটা পালস গেল, এই পালসটা সরাসরি যাবে হচ্ছে মাস্টার ট্রিপে, মাস্টার ট্রিপ থেকে সরাসরি যাবে ব্রেকারের ট্রিপ কয়েলে, ব্রেকারের ট্রিপ কয়েল থেকে এটাকে ট্রিপ কয়েল। এটা হচ্ছে একটা ট্রিপিং প্রসিডিউর। আরেকটা ট্রিপিং প্রসিডিউর হচ্ছে আমি ডিসক্রিপেন্সি সুইচ দিয়ে ইটসেলফ আমার অপারেশনের সুবিধার জন্য বা লোড শেয়ারিং এর জন্য আমি বন্ধ করতে পারি। তাহলে এটা হলো একটা ব্যাকআপ রিলে। দেন হচ্ছে আমার একটা হচ্ছে এটা মাস্টার রিলে। আর কি দুইটা আলাদা আলাদা রিলে। আর কি রিলে আছে, আরো দুইটা রিলে আছে। কি রিলে আমি বললাম না, ট্রিপ সার্কিট আমি সবসময় কন্টিনিউয়াস চেক করতে চাই, দুইটা ট্রিপ কয়েলের জন্য দুইটা সুপারভিশন রিলে, দুইটা সুপারভিশন রিলে। ওকে, ব্রেকারের দুটো ট্রিপ কয়েল, ও কিছু দেখবে না, ও খালি ট্রিপ সার্কিটটাই দেখবে, ট্রিপ কয়েলটাই দেখবে। এই সুপারভিশন দিলে আবার ওটাকে কন্ট্রোল করবে বলতে বেসিক্যালি ও মনিটর করবে, যখনই ও পালসটা পাবে না, দেখবে যে ঠিক নাই, তখন এটা বন্ধ করে দিবে। ও যখন বন্ধ হবে, ও
যখন বন্ধ হবে, আমি মাঝখানে একটা কথা বললাম না যে একটা ইন্টারলকিং থাকে, ও বন্ধ হওয়া মানে ওই ইন্টারলকিং এর মানে পয়েন্টটা নর্মালি ক্লোজ থাকে, ওটা ওপেন হয়ে যাবে। তখন আপনি এখান থেকে যতই চাপাচাপি করেন আপনি কোনোভাবে ব্রেকারকে ক্লোজ করতে পারবেন না। এটা কি হলো, আমি বললাম না ইন্টারলকিং ইটসেলফ আর সেকেন্ডারি প্রোটেকশন, এটা প্রোটেকশন যিনি হচ্ছে এইটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি ও কিন্তু আর কোনো কিছু চেক করে না, কেবলমাত্র ট্রিপ কয়েলটাই চেক করে। ক্লিয়ার? এই রিলে তো বিসিবি কে সিগন্যাল পাঠিয়ে দেবে, মাস্টার চিপ হয়ে কেন যায়? এই তো ইটস অ্যানাদার গুড কোশ্চেন, আমি এদিকে আসতেছি না। আপনি দেখেন এখানে আরো অনেক রিলে আছে, এখানে আরো অনেক রিলে আছে না? হ্যাঁ, ট্রান্সফর্মার ফিডার, ঠিক আছে। ট্রান্সফর্মার ফিডারে আরো অনেক রিলে আছে, নিচের দিকেও দেখবেন, আমি পরে আসতেছি। যেমন ট্রান্সফর্মারে আমরা সবাই পড়ছি গ্লুকোজ প্রোটেকশন দিতে হয়। এই যে 33 কেবি লাইনটা কন্টিনিউ হয়ে আসলো না, ব্রেকারটাকে ক্লোজ করলেন, 33 কেবি পাওয়ার আসলো, পাওয়ার আসার পর 33 কেবি বাসে আসলো। তারপরে কি হলো দেখেন, এই লাইনটা কোন দিকে, নিচের দিকে। নিচের দিকে বলতে কি বোঝাচ্ছে, এই যে আপনি 33 কেবি বাস ক্লোজ করলেন, লাইনটা ক্লোজ করলেন, ব্রেকারটাকে ক্লোজ করলেন, ক্লোজ করার পর এটা চলে যাবে, এটা হলো ট্রান্সফরমারের সিম্বল। এখন ট্রান্সফরমার প্রোটেকশনে আর কি কি অক্সিলারি রিলে আছে সেটা আমরা দেখি। মাস্টার দুইটা দেখেন এই যে সবগুলো, এগুলাকে বলা হচ্ছে অক্সিলারি রিলে। এই যে দেখেন কি বলা আছে, বুকহোলস, মেইন ট্যাঙ্ক, বুকহোলস, ওএলটিসি, পিআরডি ট্রিপ, উইন্ডিং টেম্পারেচার হাই, ওই পাশে ওটা কি আমি দেখি, অয়েল টেম্পারেচার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি ট্রিপ সার্কিট 1 এবং ট্রিপ সার্কিট 2 সুপারভিশন রিলে। এর সাথে কি আছে, এই যে মাস্টার ট্রিপ রিলে আছে। মাস্টার ট্রিপ দুইটা, একটা হচ্ছে আপনার এই যে ফেজ ওভার কারেন্টের জন্য একটা, আর একটা হচ্ছে ডিফারেনশিয়ালের জন্য একটা। ওকে, ফেজ ওভার কারেন্ট আর ডিফারেন্স। একটু আগে যে কথাগুলো ওখানে বললাম, এইটা এই উইন্ডোতে আছে, এটা সম্ভবত 20টার উইন্ডো, 16টার উইন্ডো, না 20টা আছে, 20টা আছে, 20টা আছে, হ্যাঁ, এটা 16 আর 20। তো এই যে মোটামুটি এখানে আপনারা সবাই মোটামুটি জানেন, বুকলস অ্যালার্ম, ওএলটিসি অ্যালার্ম, অয়েল লেভেল, ওএলটিসি মেইন ট্যাঙ্ক, অয়েল টেম্পারেচার হাই, অয়েল টেম্পারেচার হাই ট্রিপ, এটা হচ্ছে অ্যালার্ম, এটা হলো ট্রিপ, উইন্ডিং টেম্পারেচার হাই অ্যালার্ম, ট্রিপ সার্কিট আনহেলদি, বুকলস অ্যালার্ম, বুকলস ট্রিপ মেইন ট্যাঙ্ক। এই সব কয়টা যেই সিগন্যালগুলো আছে এইটাই এভাবে এখানে আসছে। ক্লিক করে নিলে ক্লিয়ার হয়ে যাবে। এখন এই উইন্ডো থেকে আপনাদের কোনো পার্টিকুলার কোশ্চেন আছে? 50 এখানে আছে। আচ্ছা, এখানে দুইটাতে এন আছে, একটাতে নাই, একটাতে এন আছে। ওই যে একটা হচ্ছে আরইএফ এর জন্য, আরইএফ হচ্ছে 8 ফোর্ট ট্রান্সফরমারের, যদি মানে আইডিএমটি সাইডে ডিএমটি দুটো তো 8 ফোর্ট, এই জন্য। আর এখানে কি 67 এন পেট্রোল কি জানি, 67 ডিফারেন্সিয়াল, 87 বেসিক্যালি ডিফারেন্সিয়াল, হ্যাঁ। আর 67 যেটা, সেটা হচ্ছে আপনার আরইএফ এর কারণ একটা জায়গায় মনে ভুল হচ্ছে, আমি দেখি একটু বলতেছি। আচ্ছা ঠিক বলেন। একটা জায়গায় ভুল। এন আছে তো এন নাই। না না ওইটা না, 87 আছে। 87 কি, 87 কি হচ্ছে আপনার ডিফারেন্সিয়াল, 87 এন হচ্ছে আপনার আরইএফ, আর 67টা আমি একটু দেখে বলছি। আচ্ছা করতাম আচ্ছা ভাই, আরিফটা কি? আরইএফ, রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট। ওই একটা গুগল সার্চ দেন না, যে কয়েকজন গুগল সার্চ দিলে হবে 67। আমার মোবাইল তো ওই পাশে আছে। আচ্ছা, ওটা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। এই যে এইটার হচ্ছে এই কয়টা নিয়ে আসছে, মোরলেস সেম। 67/67। আর দেখেন এখানে এখানে দুইটা রিলে, দুইটা রিলে, এই যে একটা ডিফারেন্সিয়াল রিলে ট্রান্সফরমার ফিডারে, আর একটা হচ্ছে ওই আপনার ফিডার প্রোটেকশনের জন্য। হ্যাঁ, ডিরেকশনাল।
ঠিক আছে। ওভার কারেন্ট হ্যাঁ, ডিরেকশনাল ওভার কারেন্ট, ডিরেকশনাল আর্ক ফল্ট। এন মানে 8 হ্যাঁ, এন মানে আর্ক। তাহলে 67 হচ্ছে ডিরেকশনাল, এখানে Directional। এখানে 67 ছিল। ওখানে ডিফারেন্সিয়াল থাকবেই না, কারণ ওখানে তো ওটা তো আছে ডিফারেন্সিয়াল 50-50 প্রোটেকশন নাই, ওটা তো লাইন ফিটার। এই যে 67 আচ্ছা আচ্ছা, মানে ডিরেকশনাল ওভার কারেন্ট। ডিরেকশনাল। ডিরেকশনাল ওভার কারেন্ট, ডিরেকশনাল আর্ক ফল্ট। আর এখানে হচ্ছে ডিফারেন্সিয়াল। এটা হলো ডিফারেন্সিয়াল 87T 87। এগুলো ডিফারেনশিয়াল, ডিরেকশনাল। এটা ডিরেকশনাল। ওকে, তো ডিরেকশন ডিফারেন্সিয়াল যে ডিফারেন্সিয়াল প্রোটেকশনে অ্যাকচুয়ালি কী করা হয়? ডিফারেন্সিয়াল প্রোটেকশনে আপনার প্রধানত দুই পাশ থেকে কানেকশন নিয়ে আনা। একটা হচ্ছে এইচভি সাইড, হাই ভোল্টেজ সাইড থেকে, আর একটা এলবি। আরেকটা হচ্ছে এলভি সাইড থেকে। আর আরেকটা যেটা বললাম না, আরইএফ, Restricted রেস্ট্রিক্টেড arc fault। আর্টফল, এটা নিয়ে আসা হয় নিউট্রাল সিটি থেকে। ট্রান্সফরমারের উপরে উঠলে দেখবে Bushing city। বুশিং সিটি থাকে। বুশিং সিটিতে আপনার কয়টা অ্যাকচুয়ালি সিটি থাকে? মেনলি থাকে হলো 8টা। ওইখান থেকে নিয়ে আসা হয়। 8টা কি? এইচভি সাইডের আর ফেজ, ওয়াই ফেজ, Y phase, B phase। ডি ফেজ। এলভি সাইডের কয়টা? 4টা। 7টা হলো। 7টা। আর একটা হলো নিউট্রাল সিটি। নিউট্রাল সিটিটা শুধুমাত্র হচ্ছে আপনার রেস্ট্রিক্টেড আর্ক ফল্টের জন্য দেখো। এখানে 8টা সিটি থাকে, কিছু কিছু ট্রান্সফরমারে 12টাও সিটি থাকে। যেমন WTI এসবি সাইডে 3টা বুশিংয়ের 3টা সিটি, এলবি সাইডে 4টার মধ্যে একটা Neutral হচ্ছে নিউট্রাল। এবং ডেডিকেটেড আরেকটা নিউট্রাল ডাবল থাকে। থাকবে। আপনার এলভি সাইডে তো এমনি 4টা, হ্যাঁ, নিউট্রাল সংখ্যা। নিউট্রাল সহ 4টা। আর এমনি ভেতরকার কোনো নিউট্রালে অ্যাবনর্মাল হচ্ছে কিনা ট্রান্সফরমার ইটসেলফ ওয়াই সাইডে, ওটার জন্য একটা নিউট্রাল সিটি নিয়ে আসা হয়। ঠিক আছে, এনসিটি নিয়ে আসা হয়, ওয়াই কানেকশন, ডেল্টা ওয়াই কানেকশন। তো এর জন্যে এটারও আবার টিপি টেস্ট প্লাগ দুইটা দিচ্ছে। একটা হচ্ছে এটা এইচভি সাইডের জন্য, একটা হচ্ছে এলভি সাইডের জন্য টেস্ট প্লাগ। আর এই টেস্ট প্লাগটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ব্যাকআপ রিলের জন্য। ঠিক আছে, এই হচ্ছে, হ্যাঁ এটা ব্যাকআপ। ঠিক আছে, এটা গেল মোটামুটি। আচ্ছা, আমরা একটা আউটগোয়িং ফিডারের রিলে দেখলে তাহলে আমরা রিলে সম্পর্কে একটা আইডিয়া পাবো। আচ্ছা, আরেকটা যেটা এখানে কথা ছিল যে আপনাদের যে 67L যেটা নিয়ে আসছি, ডিরেকশনাল কেন নিয়ে আসছি? দেখেন এখানে আপনার দুইটা দিক থেকে পাওয়া যাচ্ছে। যখন দুইটা সোর্স, তখন এই ডিরেকশনটাকে ওর জন্য একটা ডিজাইন ডিরেকশন দিয়ে আসে। এই দিকে কারেন্ট গেলে তুমি খালি কারেন্টটাকে আপওয়ার্ডে দিবে, এই দুটা দিকে গেলে দিবে না। কথা আমার দুইটা লাইন থেকেই পাওয়ার আসতেছে, তাহলে ডিরেকশন উল্টা হতে পারে না, তাহলে আমার লাইনের সমস্যা আসতে পারে না। এইটার জন্যই ডিরেকশনাল সিস্টেমটা দেওয়া আছে। একটা সোর্স থাকলে দরকার ছিল না, দরকার ছিল না। যেমন আমরা 11 কেবি ইনকামারে আসবো, ওখানেও কিন্তু ডিরেকশনালটা থাকে, আউটগোয়িংগুলোতে দেয় না। মানে ভাই আপনার 33 টিভিতে ডিরেকশনাল মানে একাধিক সোর্স থাকতে পারে। একাধিক সোর্স থাকলে দেয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা আউটগোয়িং ফিডারের রিলে আমরা আগে দেখি যে আসলে রিলেতে কি কি থাকে। এই যে এটাতে দেওয়া আছে 11 কেবি আউটগোয়িং ফিডার 4, 4 নাম্বার ফিডার। আমরা প্রথমে ক্লিক করলে যেটা পাবো সেটিং মোড, এটার মধ্যে গেলে সিস্টেম কনফিগারেশন আছে। এখানে ওই যে সিস্টেম ভোল্টেজ কত হবে, সিস্টেম ফ্রিকোয়েন্সি কত থাকবে, কোন গ্রুপে অ্যাক্টিভ থাকবে সেগুলো দেওয়া আছে। যেমন এখানে এই যে ডেট এবং টাইমটা দেওয়া থাকে। রিলের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কারণ রিলে ইটসেলফ কিছু তার বুঝে না, আপনার ডেট এবং টাইমটা ঠিক করে রাখতে হবে। তাছাড়া মনে করেন আপনি একটা সময় ট্রিপ রেকর্ড দেখতে যাচ্ছেন, হ্যাঁ, আপনি ফল্ট তাহলে হিস্টরি তো মিলবে না। কখনোই মিলাতে আমার তো পারবেন না। ওই বরিশালে ঘটনা ঘটছে। আপনারা যখনই সাব স্টেশনে যাবেন, প্রথমে ডেট এবং টাইমটা মিলাই নেবেন যে ডেট এবং টাইমটা ঠিক আছে কিনা। নর্মালি যেটা হয়, সাব স্টেশন কমিশনিংয়ের সময় ওরা একবার চালু করে দিয়ে যায়, ওরা সেটও করে দিয়ে যায় না, আমরা কেউ এখানে হাতও দিই না।
তো এই কারণে কি হয়, পরবর্তী সময় যায় যখন চেক করতে যাই আসলে এই ফিডারের নেচার কেমন এটা আমরা কিভাবে বুঝবো, এই ফিডারের ট্রিপিং রেকর্ড দেখে, ফল্ট রেকর্ড কেমন, কোন ফেজে বেশিবার ট্রিপ হচ্ছে, কোন ফেজে ফল্টের কারেন্টটা বেশি, আমার তো ওই লাইন নিয়েই কাজ করতে হবে। এটা বুঝতে গেলে কিভাবে বুঝতে হবে, ওই ট্রিপ রেকর্ডটা দেখতে হবে। আমরা ট্রিপ রেকর্ডটাও দেখবো, তো ডেট এবং টাইম দেখা যায়। হ্যাঁ, আর কি কি দেখা যায় দেখেন, সিটিভিটি কনফিগারেশন। তাহলে সিটিভিটি রেশিও ওগুলো তো হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার সিটির প্রাইমারি রেশিও কত, 300:5। আর্থ ফল্টের ক্ষেত্রে কত দিয়ে আছে, 300:5। ঠিক আছে, যেখানে আপনার ওই যে ডিরেকশনাল রিলেটা আসবে ওখানে ভিটিরও কনফিগারেশন থাকবে। এটা যেহেতু কারেন্ট, এখানে আর ভিটি থাকবে না। ফাংশন গ্রুপ আপনাদের আপাতত দরকার নেই, কারণ বললেই বলা যায়, কিন্তু এটা আপনার জন্য ওভারলোড হয়ে যাবে। আপাতত বেসিকটা ক্লিয়ার করবে, তারপর বলে যাই। বলে দাম ফাংশন গ্রুপের মধ্যে আসলে এই রিলেটে কি কি প্রোটেকশন দিতে পারবে, ফেজ ওভার কারেন্ট প্রোটেকশন দিতে পারবে, কোল লোড প্রোটেকশন দিতে পারবে, ডিরাইভড আর্থ ফল্ট, সেন্সিটিভ আর্থ ফল্ট, রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট, এনপিএস ওভার কারেন্ট, ওই যে আন্ডার কারেন্ট, লো ভোল্টেজ, তারপরে থার্মাল প্রোটেকশন দিবে কেবলে, লাইন চেকের প্রোটেকশন দিবে, সার্কিট ব্রেকার ফেল হয়েছে কিনা, সার্কিট ব্রেকারের কন্ডিশন ঠিক আছে কিনা সেটা দিবে, সার্কিট ব্রেকার সুপারভিশন করবে। যে আমি নিচে দুইটা রিলে দেখেন আমরা সুপারভিশন, আমার যদি সুপারভিশন রিলে সমস্যাও থাকে এটা দিয়ে সরাসরি সুপারভিশন দেওয়া যাবে। এই যে কোনো কন্ডাক্টর খুলে গেছে কিনা, ব্রোকেন হয়ে গেছে কিনা আমার লাইনে, সেটাও এটা দেখবে। কিন্তু ওই ক্ষেত্রে কী করতে হবে, ওনাকে ফিডব্যাকটা নিয়ে আসতে হবে। আর এখান থেকে কি এটা এনাবেল করতে হবে, এই যে হ্যাঁ হ্যাঁ, যেগুলো এনেবল করতে হবে, যেগুলো আমি প্রোটেকশন দিতে চাই, ফিল্ড সার্কিট সুপারভিশন, ক্লোজ সার্কিট সুপারভিশন, ইনরাশ, সার্কিট ব্রেকার, এই যে এগুলো সবই আছে, আর্ক ফ্লাশ ডিটেকশন, এগুলো সবই আছে। তো আমাদের এখানে মেইনলি এনেবল আছে কি কি, এই দেখেন এনেবল আছে ফেজ ওভার কারেন্ট আর ডিরাইভড আর্থ ফল্ট, এই দুইটাই এনেবল আছে। আচ্ছা, এরপরে যেটা দেখেন কারেন্ট প্রোটেকশন, ডিরাইভড আর ফল্ট আর রেস্ট্রিক্টেড আর পার্থক্য আছে। আর ইএফ আর ডিইএফ, আরইএফ এবং আর ফল্ট আর ডিরাইভড ডিইএফ। ডিরাইভড আর্থ ফল্ট হচ্ছে, আমরা ভেক্টরিক্যাল সাম করছিলাম না, হ্যাঁ তিনটা ফেজে যাচ্ছে, তার মধ্যে যেটা আনব্যালেন্স কারেন্ট সেটা কি হচ্ছে, আমার হচ্ছে সাম, ওই সামটা হচ্ছে ডিরাইভড আর্থ ফল্ট। আর এটা আছে না মেজার্ড আর্থ ফল্টও দেখবে, কিছু সিটিতে রিলেতে থাকে মেজার্ড আর্থ ফল্ট। মেজার্ড আর্থ ফল্ট কি, মেজারটা হবে যেটা আমি খালি ওই যে নিউট্রাল সিটি দিয়ে যেটা নিয়ে আসতেছি, ওখানে নিউট্রাল সিটির মানটা ক্যালকুলেট করবে, ওটা হলো মেজার্ড আর্থ ফল্ট। আর রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট কি, রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট এনেবল করতে গেলে ওই যে আপনারা করছেন খেয়াল আছে মনে হয় ভিকেএম এর সাথে জোন অফ প্রোটেকশন থাকে, সেখানে আপনি কত পার্সেন্ট আর্থ ফল্ট প্রোটেক্ট করতে চাচ্ছেন, 20%, 30% না 40%, সেক্ষেত্রে দিবেন আপনি রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট। যেমন ট্রান্সফরমারের সেকেন্ডারি উইন্ডিংয়ে আমরা নর্মালি কত চাই, 20% ওটাকে প্রোটেক্ট করতে চাই, ওই ক্ষেত্রে আমার লাগে রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট। ওকে, আচ্ছা, ফেজ ওভার কারেন্ট, এখানে দেখেন এই যে প্রথমে যেটা দেওয়া আছে 50, এটা হলো আরএমএস ভ্যালুতে সে ক্যালকুলেট করবে 50, আর একটা হলো 51 হচ্ছে আইডিএমটি, 50 হচ্ছে ডিএমটি। এই যে আইডিএমটি ফার্স্ট স্টেজ, এখানে কত দেওয়া আছে 0.3 এর আইএন, 0.3 আইএন। আইএনটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইমারি কারেন্ট। এখন এর প্রাইমারিতে কত সেটিং দিয়ে আছে 300, তাহলে 0.3 সাথে 300 গুণ দিলে কত হবে, 90 অ্যাম্পিয়ার হলো ওর ফার্স্ট স্টেজ। কার হচ্ছে আইসি এনআই নরমালি, তারপরে আছে একটা টিএমএস এর মান দিতে হয়, টাইমস মাল্টিপ্লায়ার 0.5, আর একটা এইটা মিনিমাম অপারেট টাইম কতক্ষণে অপারেট করবে, তারপরে ফলোয়ার ডিটেইল করবে কিনা, মানে এরপরে আর সে ডিলে করবে কিনা। আমি যদি এখানে বলে দেই যে আসলে এই সময় সে দেখবে, দেখার পরে 2 মিনিট সে অপেক্ষা করবে, তারপরে ঠিক করবে, তাহলে ডিপিএস দিতে পারে, হ্যাঁ ডিলে দেয়। তারপরে হচ্ছে রিসেট টাইম, এটাকে ওই যে আমি বললাম না একটা কন্ট্যাক্ট এনও থাকে, এনও থেকে এনসি হয়, এটাকে আবার রিসেট হতে কত সময় লাগবে, আমরা চাই সাথে সাথে যেন রিসেট হয়, ইনরাশ কোনো থাকবে কিনা। তারপরে হলো সেকেন্ড স্টেজ ডিসেবল থাকে, আবার দেখেন 50-1 অর্থাৎ হচ্ছে ডিএমটি ফার্স্ট স্টেজ,
ডিএমটি ফার্স্ট স্টেজে দেখেন 6.65 কিন্তু আইএন দেখেন তো বুন্দার তো 300 গুণ 6.5 উপরে 1900 2000-এর কাছে তারপরে এটার কোনো ডিলে থাকবে না 2000 অ্যাম্পিয়ার হলে সাথে সাথে সে এইটাই ফেজ ওভার কারেন্ট 8 ভোল্টের জন্য ঠিক সিমিলারলি এই সেটিংগুলো নিয়ে আসতে তা আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে সাব স্টেশনে যে এই সেটিংগুলো চেক করা ঠিক আছে কিনা এবং সেটিংগুলো পারতপক্ষে কখনো চেঞ্জ না করা কারণ কি এখানে আমরা ওই যে দেখলাম প্রথমে কিন্তু গ্রিডে ওদের একটা সেটিং আছে গ্রিডের সেটিংটা কি গ্রিডের হচ্ছে একটা আউটগোয়িং 33 কেবি আউটগোয়িং ফিডের একটা সেটিং আছে তারপরে আমার এখানে কি আসলো 33 কেবি একটা ইনকামারের সেটিং হলো তারপরে সেটিং আছে কি ট্রান্সফরমার ফিডের একটা সেটিং তারপরে সেটিং কি 11 কেবি ইনকামার তারপরে সেটিং কি 11 কেবি আউটগোয়িং তো এগুলো হলো প্রত্যেকটা এক একটা লেয়ার এবং একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের একটা গ্যাপ আছে মিনিমাম গ্যাপ হচ্ছে অ্যাজ পার স্ট্যান্ডার্ড অনুযায়ী 250 থেকে 300 মিলি সেকেন্ড গ্যাপ দিতে হবে আপনি যদি যখনই টিএমএস ক্যালিব্রেট করবেন তখন যেটা হবে অনেক সময় হতে পারে আপনার এই 11 কেবি ইনকামার ট্রিপ হয় না সরাসরি ট্রিপ হয় হচ্ছে ট্রান্সফরমার ফিডার বা 33 কেবি ইনকামার ফিডার এটা কি আপনি চান আপনি চাবেন কি আপনার লাইনের সমস্যা আগে আউটগোয়িং যাবে তারপরে এইটা যাবে এই সিরিয়ালে যাবে ওই যে আপওয়ার্ডে যেভাবে বললাম ডাউনওয়ার্ডে এভাবে যাবে এই কারণে অনেক চিন্তা ভাবনা করে আরইবি একটা সেটিং দিচ্ছে আমাদের কাজ হচ্ছে মূল কথায় এই সেটিংটা ঠিক রাখা এই সেটিংয়ে যে গ্রাউন্ডে কত গ্রাউন্ডে আমরা কত দেখলাম ক্লিয়ার 90 ক্লিয়ার না গ্রাউন্ডে মনে হয় 40 থাকবে। ওভার ভাই ওইটা এখানে 90 দেখছেন কোনো তো ডিলে দেয় না একবার সাথে সাথে হ্যাঁ আইডেন্টি ডিলে দেয় না এখানে 0.07 ইন্টু আইএন দেন 21 আইএনটা কি আইএনটা কি হ্যাঁ আইএনটা কি আইএন হচ্ছে আপনার ওই যে প্রাইমারি কারেন্ট সিটি রেশিও যেটা 300 দিয়ে ওকে ভাই এখানে তো ডিলে দেওয়ার কথা ছিল তাই না কয়েক সেকেন্ড ডিলে আইডিএমপি তে আইডিএমটি তে ডিলে আছে তো ভাই আছে এই যে আছে। ও আছে পয়েন্ট 150 মিলি সেকেন্ড ডিলে দিয়ে আছে 150 মিলি সেকেন্ড এই কারেন্ট পর্যন্ত সে টলারেট করবে হ্যাঁ এখন যদি কারেন্টের মান 21 এর জায়গায় যদি 41 হয় সে 150 দেখবে না সে কিভাবে দেখবে কার্ভ অনুযায়ী দেখবে এখন কার্ভ আপনি এনআই দিচ্ছেন না মানে এক্সট্রিম ইনভার্স দিচ্ছেন না ভেরি ইনভার্স দিচ্ছেন এর উপর ডিপেন্ড করে তো আমরা স্ট্যান্ডার্ড ইনভার্সই রাখি বা নর্মাল ইনভার্স রাখি যারা বেসিক্যালি একটু সাবস্টেশনে খুব একটা আসার সুযোগ হয় না বা আসেন না তাদের কাছে একটু কঠিন লাগতেছে কিন্তু আসবেন আসলেই আস্তে আস্তে এটা সহজ হবে একদিনে সহজ হবে না ব্যাপারটা এবং একদিনে আপনাদেরকে ধরায় দেওয়াটাও কঠিন ইম্পর্টেন্ট হচ্ছে কি কোথায় কি আছে এটাকে জানলেন তারপরে আপনি যে আসলে ওই সাব স্টেশনের লোককে বললেন ভাই আমি সেটিং গুলো দেখতে চাই তুমি ঢুকো দেখাও আপনার কাছে তো সেটিং আছে আপনাদের সেটিং নিয়ে মনে হয় শুভ স্যার ক্লাস নেবে তখন আপনি আবার রিভিউ করে নিয়ে যান ওখানে ডিফারেন্সিয়াল প্রোটেকশন নিয়েও কথা বলবে ডিফারেন্সিয়াল স্পিন নিয়ে কথা বলবে তখন আপনি ওই যে ভোল্টেজ লেভেলের কথাটা জিজ্ঞেস করেন যে আসলে এই ফিডারের সাথে যে ওই ফিডারের টাইমের পার্থক্য কিভাবে করা হচ্ছে ওই ক্লাসে আপনারা হয়তো এটা পাবে সামনে ক্লাসটা নিলে তো যাই হোক আমরা সেটিং দেখে শিখলাম টাইম রেট দেখে শিখলাম আর কি দেখে শিখবো সুপারভিশনও ঢুকবে নাকি সুপারভিশন মেইনটেনেন্স ও আমরা ইয়ালা টিপ হিস্ট্রি এন্টার বাটনের কাজটা কি তাহলে এই ভ্যালু সেট করার সময় নাকি এন্টার বাটন তো ইউজ করা হচ্ছে জাস্ট খালি ওইটা ইউজ করতে পারেন অল ডাটা মোড আচ্ছা আসেন এখান থেকে যত ক্লিক করব যা আছে এগুলো সবই হলো রেকর্ডিং সিস্টেম সেটিং মোড হ্যাঁ 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 এরপরে
আরেকটা ক্লিক করব, আসবে হলো ইনস্ট্রুমেন্ট। মানে বিভিন্ন মোড চেঞ্জ করে ওটা দিয়ে টেস্টের ওটা দিয়ে ইনস্ট্রুমেন্ট মোডে কি আছে বেসিক্যালি? ইনস্ট্রুমেন্ট মোডে আছে রিলে যে কারেন্টটা সেন্স করতেছে এই কত কারেন্ট আর ampere? উপরের কারেন্টটা সেম আছে কিনা। হ্যাঁ, প্রাইমারিতে কারেন্ট কত, সেকেন্ডারিতে কারেন্ট কত, নমিনাল কারেন্ট কত, অ্যাঙ্গেল গুলো ঠিক আছে কিনা, angle, 0 -120 120, মানে আমাদের এবিসি ফেজটা ঠিক আছে কিনা, একটু 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 ডিফারেন্স থাকে ফেজ ব্যালেন্স আছে কিনা, লাইনে কত কারেন্ট যাচ্ছে, এইগুলাই ঠিক আছে। আচ্ছা, হারমোনিক কোনো কম্পোনেন্ট আছে কিনা। তো আমাদের মেন ব্যাপার কি, আমরা যাব ফল্ট ডাটা মোড। এই যে যাব, এখানে দেখেন অনেকগুলা ফল্ট রেকর্ড আছে, অনেক দূর পর্যন্ত যাবে। মনে করেন 8 নাম্বার ফল্ট, এটা কবে হয়েছে? 2/6/22 হয়েছে। টু ভিউ, এই যে এইটা 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 এই যে অ্যারো চিহ্ন আছে না, হ্যাঁ। এই যে অ্যারো চিহ্ন আহ দিলে টু ভিউতে যাবেন। পরে গেলেন, হয়েছে কি দেয়া আছে? 8:32 8:32 এ হয়েছে, সকাল সেকেন্ড সহই আছে। তারপরে দেখেন কি আছে, কোন ফল্ট হয়েছে দেখেন কি দেয়া আছে, 51 -1 50 n-1। হ্যাঁ। দেখেন আইএ তে কত কারেন্ট, 3.3 কিলো অ্যাম্পিয়ার কিলোঅ্যাম্পিয়ার, মানে 3300। বিতে আর সিতে নাই, কিন্তু আবার ওই কারেন্টটা কি হয়েছে নিউট্রালে, তাহলে এটা কি কারেন্ট ফল্ট হয়েছে, 8 ফল্ট হয়েছে। ঠিক আছে, ওকে। এরকম সবগুলোতে আপনি ঢুকলে আচ্ছা, 8 ফল্ট ছাড়া অন্য কোনো ফল্ট আছে এই এরকম ফল্ট? মানে যে আপনি যে ফল্ট দিতে যেটা আছে আমি একটা দেখাইলাম। ও আচ্ছা, একটাই অন্য সব ফল্ট এখানে আরেকটা যাবো তার এই ঢুকলো এইটা এই সবগুলোই 8 ফল্ট। সবই এখানে এই লাইনে যতগুলো ম্যাক্সিমামই 8 ফল্ট। আমাদের সিস্টেমে মোরলেস 8 ফল্টই বেশি। 80% এর উপরে 8 ভোল্টই বেশি। ঠিক আছে, হ্যাঁ এটা নেক্সট নাস্তা খেয়ে নেন। আচ্ছা না না আপনাদের আরেকটু বাকি আছে। এটা হওয়ার পরে ওই যে কম ভাই আছে, কম ভাই আপনাদেরকে বাইরে নিয়ে দিয়ে বাইরে যে পার্টটুকু আছে ইন্টারভারটাকে নাস্তা ব্রেকটা করে দে। 5 মিনিট দেরি করে সেটা নাস্তা করে আচ্ছা, এটা কি? বিরক্ত লাগতেছে না না, খুব ভালো লাগতেছে। না, বিরক্ত লাগলে এটা তো আর কোনো মার্ক নাই। আছে 9 নাম্বার না, এটা কোনো আচ্ছা, বেসিক্যালি একটা সাবস্টেশনের হার্ট হচ্ছে এই সাবস্টেশনের ডিসি সিস্টেম। এই ডিসি সিস্টেমটা হচ্ছে মেইনলি কন্ট্রোল অ্যান্ড অপারেটেড ফ্রম ডিসি চার্জার। তো ডিসি চার্জারের অ্যাকচুয়ালি কাজ কি? চার্জারের কাজ কিন্তু দুইটা, একটা হলো চার্জিং করা, আর একটা হলো ব্যাকআপ। চার্জিং করবে কাকে? ব্যাটারি আমাদের ব্যাটারি কয়টা সাবস্টেশনে? 110 ভোল্টের ইন টোটাল আমার যখন 33 কেবি লাইনটা আছে তখন আমি প্রথমে কি চাবো, 33 কেবি পাওয়ারটা আসলো, সেই পাওয়ারটাকে আমরা চাবো এসি পাওয়ারটাকে ডিসি করতে। এই ডিসিটাই করবে হচ্ছে এখানে। ঠিক আছে, আর যখন আমার 33 কেবি থাকবে না তখন কি চাবো, ব্যাটারি থেকে এর মাধ্যমে সবাইকে পাওয়ার দিতে। মানে কাকে কাকে পাওয়ার দেবে, এই যে এখানে নিয়ে আসতে তো আলটিমেটলি পাওয়ার দরকার, কাকে কাকে পাওয়ার দেবে। আমার যত ধরনের রিলে আছে, যত ধরনের আমার কয়েল আছে, রিলে কি কি রিলে আছে আমরা যদি একটু ছোট ছোট করে বলি, ব্যাকআপ রিলে আছে, মাস্টার সুইচ রিলে আছে, বিভিন্ন ধরনের অক্সিলারি রিলে আছে, ডিফারেন্সিয়াল রিলে আছে, কয়েল আছে হচ্ছে ট্রিপ কয়েল আছে। এদের অপারেশনের জন্য কি লাগে? ডিসি। এইটা হচ্ছে আমাদের 110 টিপি 35 110 ভোল্টের সাপ্লাই দিবে ভোল্টেজ। এটা অ্যাকচুয়ালি 3 ফেজ পাওয়ার থেকে আসছে, কারণ টিপিএস কিছু কিছু জায়গায় এসপিও পাবেন। 35 অ্যাম্পিয়ার সে কন্টিনিউয়াস প্রোভাইড করবে। এখন ব্যাকআপ টাইম কতক্ষণ হবে এটা নির্ভর করবে এর উপর, তার ব্যাকআপ না, ব্যাকআপ দেয় হচ্ছে ব্যাটারির উপর। ব্যাটারি ব্যাংক আসলে কত অ্যাম্পিয়ার আওয়ারের। ঠিক আছে,
আর কি কি আছে, কিছু ইন্ডিকেশন আছে, আর এখানে কিছু ইন্ডিকেশন আছে, এই তো। আর এখানে কিছু সুইচ আছে, ঠিক আছে। ওই যে নেম প্লেটের, এই নেম প্লেটের ছবিটা নেন যারা ভিডিও করতেছেন, দেখেন লেখা আছে, এই যে এটা ইম্পর্টেন্ট, নমিনাল আউটপুট কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, ডিসি কারেন্ট লিমিট, ফ্লোট ভোল্টেজ অ্যান্ড বুস্ট ভোল্টেজ। ফ্লোট ভোল্টেজ দেওয়া আছে 126, বুস্ট হচ্ছে 153। এখন ফ্লোট ভোল্টেজটা কি আর বুস্ট ভোল্টেজ কি বলেন তো ভাই? ফ্লোট আর বুস্ট, ফ্লোট ভোল্টেজ হচ্ছে নর্মাল অপারেশনে যে ভোল্টেজে সে অপারেট করতেছে। বুস্ট হলো কিছুদিন পর পর ব্যাটারিকে মানে একটা করার জন্য, রিফ্রেশ করার জন্য বুস্ট চার্জিং দিতে হয়। সে এখানে 110 ভোল্টের জায়গায় প্রায় 150 ভোল্ট বুস্টে তাকে চার্জ করবে, বুস্ট চার্জিং। বেসিক্যালি হচ্ছে এই যে আমরা মোবাইল দিয়ে ব্যবহার করি না, মোবাইলের ব্যাটারি মানে মোবাইলকে চালু করার পর থেকে ব্যাটারিটা ও সার্ভিসে চলে যায়। আমাদের এই ব্যাটারি লোড টানুক আর না টানুক, যখনই আমার অনেক ব্রেকার ক্লোজ হচ্ছে, ওপেন হচ্ছে, রিলে কন্টিনিউয়াস পাওয়ার নিচ্ছে, তার মানে কি এই পাওয়ারগুলো আসতেছে কোত্থেকে? ব্যাটারি থেকে। ব্যাটারির সার্ভিসটা ঠিক রাখার জন্য ব্যাটারিকে সব সময় চার্জে রাখা হয়। সেই চার্জটা হচ্ছে ফ্লোট। এটা হলো কত? 126 ভোল্টে তাকে ফ্লোট চার্জে রাখা হয়। আর বুস্টটা কি, মনে করেন আমার 33 কেবি চলে গেল, অনেকক্ষণ থাকলো না, 3 ঘন্টা 4 ঘন্টা থাকলো না, তাহলে কি হবে? এটা পুরোপুরি ব্যাটারি ডিসচার্জ হবে না? তারপরে যখনই আমার লাইন আসবে তখন তাকে আমাকে কি করতে হবে? বুঝতে হবে। তাহলে মোটা কথা যদি বুঝতে হয়, আমার সাবস্টেশনটা আইডিয়াল অবস্থায় যখন সব পাওয়ার টাওয়ার আছে, কি থাকবে? ফ্লোট চার্জে থাকবে, অন ফ্লোট, ঠিক আছে? ওকে। আচ্ছা তাহলে ভাই যে এই যে বুস্ট চার্জিং যখন হয়, এই একটা ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ P4, ব্যাটারি ভোল্টেজ 127 ভোল্টেজ কত দেয়? বুস্ট 153, 156। ব্যাটারির উপর গরিবের ক্লাস আছে, ইনশাআল্লাহ তখন আর একটু ক্লিয়ার করে দেবো। এখানে কি বুস্ট ভোল্টেজটা দেখা যাবে কত ভোল্টেজে চার্জ হচ্ছে? বুস্ট ভোল্টেজ কেন দেখা যাবে না? কিভাবে দেখা যাবে? বুস্ট চার্জিং ধরলো এই যে ম্যানুয়ালে নিয়ে বুস্ট চার্জিং এ দিতে হয়। Then, এখন ওটা কিসে আছে? না, এটা হলো ভোল্টেজ ফ্লোটে আছে, সিলেক্টর। অটো এটাকে এই যে manual অটো করেন, ম্যানুয়াল ছিল, হ্যাঁ ম্যানুয়াল করেন, এই যে একে সব সময় অটোতে আছে। হ্যাঁ আর এই দুই এদিকে দিই অথবা এদিকে দিই, দুইটাই হচ্ছে ম্যানুয়ালে চলে। ম্যানুয়াল। এখন ম্যানুয়ালে আপনি যাওয়ার এটাকে- পরে এই যে মুড সিলেক্ট, একে ফ্লোট, দুইয়ে বুস্ট, দুইয়ে বুস্ট, হ্যাঁ, এই যে বুস্ট চার্জিং এই যে- হচ্ছে। এই যে চলে আসছে। আচ্ছা Clear? এখন আমরা অনেক সময় যেটা করি কি, এই বুস্ট দিয়ে বসে থাকি, এটাকে আর ফ্লোটে নেই না। ওভার চার্জ করলে কি হবে? ব্যাটারি ভালো থাকবে? তাহলে আমার ব্যাটারি ড্যামেজ হবে। যে আমরা যখন সাব স্টেশনে যাব, অপারেশন এবং মেইনটেন্যান্সের প্রথম কাজ হচ্ছে এই ইন্ডিকেশনগুলো বোঝা, এবং যেখানে সমস্যা তখন ওই পয়েন্টে যাওয়া। আচ্ছা ক্লিয়ার? ঠিক করেন আমাদের কতক্ষণ বুস্টে রাখবো তাহলে? আমরা কখনোই বুস্টে রাখবো না, অ্যাপার্ট ফ্রম যখন 33 কেবি অনেক Fail করবো না থাকবে কিন্তু। না, কিংবা নতুন একটা ব্যাটারি ব্যাংক ইনস্টল করা হয়েছে, তাহলে এখন চার্জ করতে হবে তখন, কিংবা আপনি যখন মেনটেন্যান্সে যান তখন কি করেন? ব্যাটারি দিয়েই চালান, 33 কেবি তো বন্ধ রাখেন, তারপরে কি করবেন? এটাকে বুস্ট চার্জে বুস্টে নিয়ে ক্লিয়ার? ঠিক করেন। এটা অটো দেন, বা ম্যানুয়ালে যদি দিয়ে রাখেন তাহলে ম্যানুয়ালে ও যে মোডে থাকবে সেই মোডে থাকবে। এখন ফ্লোট মোডে আছে, ফ্লোট মোডে থাকবে। ক্লিয়ার? ওই সময় খেয়াল করি নাই মনে হয়, চেঞ্জ করছে, বুঝতে আসছে। এখন বেশ কিছু অ্যালার্ম আছে। অ্যালার্ম মানে কি? ইটস অ্যান ইন্ডিকেশন অ্যান্ড প্রোটেকশন। কি? এসি ইনপুট মেইনস ফেল, যখন আমার 33 কেবির পাওয়ারটা থাকবে না তখন এটা মেইনস ফেল আসবে। আন্ডার ভোল্টেজ আসলে, এটা আমি ওই ক্লাসে বুঝাবো না ইনশাল্লাহ। আন্ডার ভোল্টেজ আসবে। চার্জার ফেল কখন আসবে? যখন সে চার্জ দিতে পারবে না, ব্যাটারি ব্যাংকে চার্জ দিতে পারবে না, চার্জার ফেল। আউটপুট আন্ডার ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ কত? 110 যদি আউটপুট না যায়, আউটপুট আন্ডার ভোল্টেজ। ওভার ভোল্টেজ আসতে পারে। ব্যাটারি এন্ড অফ ডিসচার্জ এন্ড, নেগেটিভ আর্ক ফল্ট, পজিটিভ আর্ক ফল্ট। এটা অধিকাংশ ক্ষেত্রেই হয়। কেন অধিকাংশ ক্ষেত্রে হয়? অধিকাংশ জায়গায় গেলেই আমরা এটা পাবো। যেমন এখন এটা অফ আসছে, হ্যাঁ দেখেন তো এখানে কি আসছে?
নেগেটিভ 8 ভোল্ট। এই যে মাইনাস 11.2 নেগেটিভ 8 ভোল্ট। তার মানে কি এটা এখন এই যে ছেড়ে দিলাম, এখন কি করতে হবে? অ্যাকনলেজ দিলাম। তার মানে হচ্ছে এই প্যানেল থেকে কন্টিনিউয়াস এই 11 অ্যাম্পিয়ার কারেন্ট আসতে চলে যাবে এই মুহূর্তে হ্যাঁ, তাই তো আমি তো কিছু করি নাই ভাই, আমি খালি তো চেক করছি। দেখলাম যে এটা কি বলে Reset করছে, reset। আবার এই যে এলইডি রিসেট করা যায়। তো এই যে নেগেটিভ 8 ভোল্ট যখন আসবে বা পজিটিভ 8 ভোল্ট আসবে, এটা আমাদের রিমুভ করতে হবে। কীভাবে রিমুভ করবো? এই কানেকশনটা আসলে কোথায় গেছে? এই কানেকশন গেছে সব ডিসিডিবিতে। ডিসিডিবি থেকে কি হয়েছে? সবগুলো প্যানেলে গেছে। এখন ডিসিডিবিতে অনেক এমসিসিবি আছে না, ছোট ছোট। এটা আমরা একটা একটা করে বন্ধ করবো, করে কি করব দেখবো যে কোনটার জন্য আসলে চলে যায়। যেটার জন্য চলে যাবে তার মানে কি আমার ওই প্যানেলের সমস্যা। এখন ওই প্যানেলের সবগুলো গ্রাউন্ডিং চেক করবো যে কোনটার পজিটিভ বা নেগেটিভটা আসলে গ্রাউন্ডের সাথে লেগে গেছে। ওখানে না হলে ব্রেকারে যাবো, অবশ্যই কোনো না কোনো পজিটিভ বা নেগেটিভ ওটার সাথে লেগে গেছে। তাছাড়া এই কারেন্টটা কন্টিনিউয়াস কিন্তু আর্থে চলে যাচ্ছে। এটা কার জন্য বার্ডেন? এই চার্জারের জন্য বার্ডেন। পজিটিভ আর নেগেটিভ দিয়ে কি বোঝাচ্ছে? পজিটিভ ডিসি তো দুইটা ডিসি দুইটা না, দুইটা, পজিটিভ হ্যাঁ। পজিটিভ আর হ্যাঁ, নেগেটিভ। একটা যদি কানেকশন পজিটিভ কানেকশন যদি আটতে যায় তাহলে হচ্ছে পজিটিভ Positive। ফল্ট, আর নেগেটিভ হলে নেগেটিভ। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। তো এই পর্যন্তই থাক। নিচে যে আপনারা যেটা করেন সেটা ব্যাক পার্টে কিছু দেখা সুযোগ নেই, ভিতরে ব্যাটারি ব্যাংক বাস 11 কেবি বাস সিটি বাস অবশ্যই দেখার সুযোগ আছে, তাহলে এই সাবস্টেশন বন্ধ করতে হবে। আমরা যে এখন একটা প্রস্তাব দিচ্ছে আল্লাহ এটা তো দেখা যায় সামনে দিয়ে আমরা একটা ট্রেনিং সেন্টার একটা দামি দামি সাবস্টেশন সেখানে দেখা যাবে। আমরা যারা করলাম তারা আবার পাবো না, ওটা তো পাইলাম না। ট্রেনিং পরিদপ্তরের লোক পেয়ে সে ভালো। এই যে স্পেয়ার 11 কেবি ফিটার আছে না এখানে? না, পেছনের কাভার তো সব একটার সাথে একটা লাগে, পেছনের কাভার তো সবগুলোই লাগে। এটা দেখা যায় লাস্ট কেন হ্যাঁ, কতটা বুঝতে পারি ওভার ভোল্টেজ এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ মানে 110 এর নিচে নিয়ে গেলে আমি আন্ডার ভোল্টেজ হয়ে গেল। ওভার ভোল্টেজ একটু দেখি ভিতরটা কি আছে। আলাদা আলাদা দেখেন 110 ভাই একটু যাইতে দেন তো ভিতরে। ওই যে সব লাইনে আচ্ছা, এইখানে এখানে দেখেন অনেকগুলা কার্ডের সমন্বয় আছে আর কিছু স্ট্যাটিক ডিভাইস আছে। এখানে কি আসছে? এই প্রান্তে আসছে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এসি সাপ্লাইটা এখানে আসছে। হ্যাঁ, ইনপুট এসি ভোল্টেজ আসছে। এখান থেকে গেছে হচ্ছে ব্যাটারিতে, ব্যাটারি চার্জিং এর জন্য, আর এখান থেকে গেছে হচ্ছে লোডে। আপনারা এই টার্মিনালগুলার চেক করলে আসলে পার্টিকুলার ভোল্টেজগুলো পাবেন। কথার কথা ওখান থেকে আপনি সিলেক্ট করলেন ফ্লোট চার্জিং, আপনি এই ব্যাটারিতে চেক করবেন যে এটা আসলে ফ্লোট চার্জ হচ্ছে কিনা। দেখাচ্ছে ওখানে 110 ভোল্ট লোড, এখানে চেক করে আপনি মাপবেন। ঠিক আছে? আর কি কি আছে? পেছনে একটা আইসোলেশন ট্রান্সফরমার আছে। এই যে এখানে একটা আইসোলেশন ট্রান্সফরমার আছে, আর ওইখানে আছে হচ্ছে একটা কয়েলটা হচ্ছে একটা ইন্ডাকটিভ লোড, যেটা আমার ফিল্টারিং সার্কিটে ব্যবহার করা হয়, সার্কিট ফিল্টারিং এর জন্য ব্যবহার করা হয়। এমসিসিবি গুলো আছে, আর কিছু এই যে এগুলো হচ্ছে কিছু অক্সিলারি কন্টাক্ট আছে, ম্যাগনেটিক কন্টাক্ট, আর এখানে আছে ডিভিআর, ডায়োড ভোল্টেজ রেগুলেটর। আলটিমেটলি আমি কি চাবো? সবসময় আমার ফিক্সড 110 ভোল্ট যেন আসে। 110 ভোল্ট ফিক্সড ডিসি দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার এই ডায়োড ভোল্টেজ রেগুলেটর ডিভিআর ব্যবহার করা হয়। আর ওটা আছে হচ্ছে এই যে উপরে যেটা, এটা হলো এসসিআর, হিট সিঙ্কের মনে হচ্ছে। হিট সিঙ্ক না এটা হলো রেকটিফায়ার থাইরিস্টর। এটা অ্যাকচুয়ালি কি করতেছে? এই যে এসিটাকে যে ডিসি করতেছে থাইরিস্টর দিয়েই হচ্ছে। ঠিক আছে? ওই যে ব্রিজ রেকটিফায়ার যেমন করছি না 6টা, ওই যে এইখানে 2টা, ওখানে 2টা, ওখানে 2টা, 6টা। ঠিক আছে? আর ডিভিআর হচ্ছে সিরিজ কানেকশন অফ ডায়োড, যেখানে পার্টিকুলারলি 0.7 ভোল্ট করে ড্রপ করতেছে, ড্রপ করে ও কন্টিনিউয়াস
110-এর কাছাকাছি রাখার চেষ্টা করতেছি। ওকে, ডিবিআর কোনটা ওই যে উইগুলা? হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো হলো এই যে সব সিরিজে লাগানো আছে না, হ্যাঁ, সেগুলো হলো ডিভিআর। হ্যাঁ, এছাড়া এখানে 3টা কার্ড আছে, একটা আছে পাওয়ার কার্ড, একটা কন্ট্রোল কার্ড, একটা হলো ফায়ারিং কার্ড। পাওয়ার কার্ড হচ্ছে টোটাল সিস্টেমটাকে পাওয়ার অফ করার জন্য যে কার্ড ব্যবহার করা হয় সেটা হলো পাওয়ার কার্ড, ঠিক আছে। কন্ট্রোল কার্ড হচ্ছে ওই যে আপনার আউটপুট কারেন্টটাকে যে আপনি কন্ট্রোল করতেছেন, এটা কন্ট্রোল করবেন হলো কন্ট্রোল কার্ড। আর ফায়ারিং কার্ড হলো চার্জিং, ফাস্ট চার্জ বুস্টার, সেটা হবে ফায়ারিং কার্ড। এখন কার্ডগুলোর অ্যালগোরিদম বুঝতে গেলে এই স্ট্রাকচার কোনো ম্যানুফ্যাকচারই দেয় না, আমার নিজেরও জানা নাই। এখন বিভিন্ন কার্ডের নাম দেওয়া আছে, ম্যানুয়াল দেখলে খুব একটা বেশি পাওয়া যাবে না, তারপর ম্যানুয়াল থাকলে আরেকটু ডিটেল পাবে। আমাদের সিস্টেমে এখন নতুন কিছু চার্জার প্যানেল আসছে, শেলটেক নিয়ে আসছে। হ্যাঁ, এগুলোর একটা ভালো দিক হচ্ছে এখানে হয়তো বেশি কন্ট্রোল কার্ড নাই, মাইক্রো প্রসেসর বেস, এটা পিএলসি কন্ট্রোল। আপনি একটা প্রোগ্রাম দিয়ে দিবেন রিলের মতো, ও অটোমেটিক্যালি ভাবে ওভাবে চেঞ্জ করবে। ইনশাল্লাহ সব সমিতিতেই চলে আসবে, 80টা সমিতির জন্য 80টা দেওয়া হবে। আর এখানে হ্যাঁ প্রোগ্রামেবল অপশন, আর এখানে ম্যাক্সিমাম কন্ট্রোল হয় অ্যাকচুয়ালি চিপ বেস ইলেকট্রনিক সার্কিট। বিভিন্ন কার্ডগুলো এনেবল হয়, ওই কার্ডগুলো সবগুলো ফিডব্যাক দেয় হচ্ছে কন্ট্রোল কার্ডে, কন্ট্রোল কার্ড থেকে অ্যাকচুয়ালি কারেন্টটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, এই পর্যন্তই থাক। এরপরে নিচে যে আপনাদের কাজ হচ্ছে ট্রান্সফরমারের কি কি প্রোটেকশন আছে, নিচে এটা দেখবেন। আর কি দেখবেন, নিচে ব্যাটারি ব্যাংক আছে। ব্যাটারি ব্যাংকে ওই যে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি চেক করি না, স্পেসিফিক গ্র্যাভিটি চেক করবেন। ভিসিবি, ওখান থেকে একটা ভিসিবি কি করে আমরা অপারেশন করতে পারি সেটা দেখবেন। ওকে, লাস্ট 2 মিনিট আপনাদের আসলে লাঞ্চের টাইম করে দিই। ট্রেনিং পরিদর্শক অ্যাকচুয়ালি এই ট্রেনিং প্রোগ্রামটাকে সাজাইছে যে আসলে 3 জন এসে ক্লাস নেবে। হ্যাঁ, একজনের পক্ষে মানে আমার ইচ্ছা আছে আরো অনেক কিছু বলার, কিন্তু একটা তো বলা যায় না, কারণ আমাকে আরো এক ধাপকে বলতে হবে। মেইনলি এইখানে হচ্ছে সবগুলো কানেকশন আসছে, সামনে থেকে যা দেখছে এখানে সবগুলো কানেকশন আসছে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের কাজ কি, কাজ হচ্ছে এই যে বিভিন্ন এই যে দেখতেছেন না, এই যে এই অংশগুলো, এগুলো হচ্ছে এক একটা টিভিগুলোতে কোনো লুজনেস আছে কিনা, কোনো প্লাগ ছুটে গেছে কিনা, কোনো লাগের অবস্থা খারাপ কিনা সেটা দেখা। এই টিভিগুলো এক একটার জন্য, যেমন এই যে দেখেন এখানে একটা টিভি আছে X21 এর বি, এই কানেকশনটা আসছে অনলি ফ্রম সিটির প্রোটেকশন কোড থেকে। টিভি মানে কি, টিভি মানে কি? টার্মিনাল ব্লক। এই যে এখানে বিভিন্ন ব্লক করে ফেলোর গুলো আসার জন্য, যেমন কোনটা নিয়ে আসছে দেখেন, এই পাশে যারা দেখতে পাচ্ছেন তারা দেখতে পাবেন যে কিছু কেবল লেখা আছে সি দিয়ে, কিছু কেবল লেখা আছে এ দিয়ে, কিছু কেবল লেখা আছে ডি দিয়ে, আবার কিছু দেখবেন ই দিয়ে লেখা আছে, কিছু এইচ দিয়ে লেখা আছে, জে দিয়ে লেখা আছে। যেমন এ দিয়ে যেটা লেখা আছে সেটা আসছে প্রোটেকশন কোড থেকে, যেটা সি দিয়ে লেখা আছে সেটা আসছে মিটারিং কোড থেকে, যেটা ডি দিয়ে লেখা আছে সেটা আসছে হলো ফর এনার্জি মিটার। এই সবগুলো এই পাশের অংশগুলো আসছে সিটি থেকে, এই পাশের অংশগুলো আসছে সব পিটি থেকে, ব্রেকার থেকে। পিটি থেকে আসছে এই যে এই পাশের নিচের অংশগুলো। হ্যাঁ, আচ্ছা, উপরেটা সিটি আর এই অংশটা হচ্ছে পিটি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ড্রয়িং অনুযায়ী আসবে। আর ওই যে আমরা যেটা ডিসক্রিপেন্সি সুইচ বললাম, এটা হলো সেই ডিসক্রিপেন্সি সুইচ। এই যে টিভি থেকে দেখেন সব কানেকশন আগে ঢুকছে টিভি থেকে এই কানেকশনগুলো ঢুকছে রিলেতে। আমরা বললাম না যে টেস্ট করার সুবিধা, ভোল্টেজগুলো কি সব দিছি? হ্যাঁ, ওকে। তো মেইনটেনেন্সের মেইন কাজ কি? মেইনটেনেন্সের কাজ হচ্ছে এখানে কোনো ধরনের ময়লা থাকা যাবে না, কার্বন ফর্মেশন হওয়া যাবে না, ডাক্টগুলা প্রপারলি রাখতে হবে, এই ডাক্টগুলা খোলা থাকা যাবে না। কারণ এই ডাক্ট খোলা থাকলে কি হয়, আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি ইঁদুর চলে আসে। হ্যাঁ, আমি গেছিলাম কুড়িলালে, মনে হয় কুড়িলাল পিবিএসে। তো ওখানে একটা ইঁদুর ঢুকছে, অনেক দিন ধরে ওখানে এসে থাকতো, কোনো সমস্যা করেনি, আমাদেরও কোনো সমস্যা হয়নি। ওর পরে ভিসিবির প্যানেলের মধ্যে ঢুকে 4টা কি 5টা তার কাটছে। এটা একটা সময় যখন ব্রেকার ট্রিপ করছে, ব্রেকারের কাজটা কি, ওই
যেটা ফল্ট হলো ফল্টটাই ক্লিয়ার করা, সে ক্লিয়ার করছে যখন আর্কিং হয়েছে, ইঁদুরও মারা গেছে, কিন্তু ওর কাজ করা শেষ, 4টা কেবল কাটছে। তো পরে যেটা হয়, একবার আর ফেজে পাই, একবার ওয়াই ফেজে পাই, একবার বি ফেজে পাই। যখনই কারেন্ট দেয় এক এক সময় এক একটা, কারণ কি সব কয়টা শর্ট হয়ে গেছে। আপনি এখন বাইরে থেকে যে টেস্ট করতেছে বা অ্যাকচুয়ালি যে প্রোটেকশন ইঞ্জিনিয়ার বা ট্রাবল শুট করতে গেছে, কথার কথা, ও এখন কিভাবে বুঝবে কোনটা আর ওয়াই বি? আমি তো ওপরে যে সিগন্যাল দেখবো বা রিলে আমাকে যেটা বুঝায় বা সামনে ইন্ডিকেটর, আমি তো ওইটাই বুঝবো। এই কানেকশন 2 দিন লাগছে ঠিক করতে আর বুঝতে। পরে যখন পেছনে এই যে প্যানেল খোলা হয়েছে, পরে দেখা গেছে যে ইঁদুর কাটার কারণে 4টা কেবল এক হয়ে গেছে। এক এক সময় এক এক ফেজ দিয়ে কারেন্ট যায়। তো এই যে এগুলো খোলা থাকা যাবে না। ঠিক আছে, এবং এই যে লাকগুলো আছে, এই লাকগুলো, হ্যাঁ এটা তো খোলা আছে, এই যে 3টা খোলা আছে। এই লাকগুলা টাইট থাকতে হবে। অনেক সময় এই লাকগুলা লুজ হয়ে গেলে কি হবে, এই একটা লাক খুলে গেল, তখন কিন্তু আপনি এই কানেকশনটা করতে পারবেন না। উপর থেকে আপনি যতই আপনার তো আর প্রথমে চিন্তা হবে না যে এখানে কানেকশনের সমস্যা, আপনার চিন্তা হবে ডিভাইসের কি সমস্যা। এইটাই মেইনটেনেন্স, কোনো ধুলাবালি জমা যাবে না। আর যেখানে দেখবেন মাকড়সার জাল তো আর একদিনে হয় না, 3 মাস 4 মাস 6 মাস সময় লাগে। এনিওয়ে, তাও এটা তো আপনার ট্রেনিং মডিউলের সার্ভিস স্টেশন, এটার এই অবস্থা। আপনাদের নিজস্ব জায়গায় যেই দেখেন, আমরাই ঢুকতে পারি না তোমার। ঠিক আছে, আমরা এখন সাবস্টেশনে আছি। আমার রিমুভ করতে হবে 11 কেজি। গরম বেশি, আমরা তাহলে 12 জন মনে হয় এখানে 12 জন আসবে। আমরা 6 জন, তখন করে দুই ট্রান্সফার চলে যায়, তাহলে ভালো হবে। আপনি এদিকে থাকবেন, এদিকে 6 জন, ওইদিকে 6 জন, 6 জন এদিকে থাকতে হবে। 3 2 5। এই আরেকজন, ওয়াইজ ভাই আসবেন নাকি? 6 জন আসেন। কে ওয়াইজ ভাই এসে ছিল না? বরিশাল গেছে কা? বরিশাল গেছে। এত বড় বড় ইয়ে লাগিয়ে দিয়েছি, আপনি তো আজীবনের জন্য। আপনি একবার উইন্ডো মানে একবার এনসি মানে কোনটা আছেন, দুইটা দিত নাকি? হ্যাঁ, আমার এনসি গেছেন, উইন্ডো পাইছিলেন না মাঝখানে? শুরুতে র্যান্ডমই ছিল। আপনার কত 3 আসলেন না? সেটাতে এসএলডি নাই। কি কইছে সিঙ্গেল নাম্বার কা? থাক লাগে। এই যে সিঙ্গেল নাম্বার আপনাদের মুখস্থ হবে। এটার সাথে মিলানোর কি দরকার আছে? না, মিলানোর দরকার নাই। আপনি মিলাই দেন ভাই। মিলাই বলেন, আপনি বলেন। আচ্ছা, এগুলোতে আপনারা যত ইঞ্জিনিয়ার আপনারা মিলাইতে পারবেন, সমস্যা নেই। আমাদের তো বলে শিখি আর কি। ডায়াগ্রাম না, ইয়া প্রথম থেকে বলেন। প্রথম থেকে বলেন। 33 কেবি ইনকামার থেকে বলেন। সমস্যা নেই। 20 এমবি একটা সাবস্টেশন, 10-14 দুটো ট্রান্সফরমার আছে। এটা হলো T2, ওটা হলো T1। এখানে আমাদের 33 কেবি সোর্সও আছে দুইটা। এটা দামরাইগ্রিড আর একটা হলো কবিরপুর ব্রিজ। সোর্স আমরা একসাথে ব্যবহার করি না। গ্রিডে আনার সমস্যা আছে না? একসাথে ব্যবহার করেন, একসাথে করি না। বাসে দেন না, দুই সোর্সের পাওয়ার একসাথে বাসে দেন। তাহলে দুইটা ট্রান্সফরমার ইন্ডিভিজুয়ালি চলে না, একসাথেই চলে। ওই গ্রিডকে আনা ডিস্টার্ব করে নাকি? হ্যাঁ, কেন ভাই? প্রবলেম আছে। এটা কেন বলতে, আপনার একটা সোর্স হলো বিকল্প হিসেবে রাখা আছে, একটা ভাই গেলে আরেকটা দিতে। এখানে হলো আপনার ভিআইপি গ্রাহক হলো ক্যান্টনমেন্ট, আর হলো যে ডিএইচএস, এটা বন্ধ করা যায় লিখেছে। 33 গেল নাকি? আবার গেল না। হ্যাঁ, এটা তো 33 লেখা। এখন কিন্তু এটা থেকে চলতেছে, কিন্তু এটা কাটা। এই কারণে এটা সোর্স মূলত একটাই থাকার কথা আর কি, আমরা বিকল্প হিসাবে আরেকটা রাখছি। ওই যে ব্লেড কাটা আছে। আর লোড হলো, এটা লোড খুব বেশি না, এখানে নরমালি আপনার 6-7 থাকে টোটাল। 6-7 একবারে পিক উঠলে 10-11 মতো উঠে। একটা ট্রান্সফারে চালান নাকি? না, ট্রান্সফারে দুটোই চালান। সমস্যা নেই। ও আচ্ছা, এই কারণে একটা সোর্সে ব্যবহার করি আর কি, মূলত আরেকটা বিকল্প হিসেবে রাখা যায়। একটা গেলে সাথে সাথে আরেকটা চেঞ্জ করে ফেলি। এই পাশেটা হলো আমাদের নবীনগর দিক থেকে আসছে, আর ওই পাশেটা হলো ধামরাই দিক থেকে আসছে। ঢুকলে আপনার প্রথমে ডিসকানেক্ট সুইচ আছে, ডিসকানেক্ট সুইচ সোর্স আসলো, ওইটা ওটা এটা আছে।
833 কেবি সোর্সে থাকে এটা হলো 33 800 কেবি লাইন ইনকামিং হয়। কিন্তু আমাদের এই আর যেটা বাসে থাকে এটা হলো 800 পরে না পরে কি কি হয়েছে হ্যাঁ 33 কেবিতে কি থাকে 33 কেবিতে একটা আচ্ছা না উইদাউট এটা লাইন ইনকামিং এখানে নোট সাইডে আর সুইচ সহ থাকবে সোর্স সাইডে আর সুইচ উইদাউট আর সুইচ এখানে কিন্তু এখানে তো এটা কিন্তু উল্টা উল্টা ওটা হলো গ্রিডে বলছে ও গ্রিডের পার্সপেক্টিভ গ্রিড কিন্তু আমি গ্রাউন্ড করতে পারবো না। আমার এটা কিন্তু লাইনও তো আমার একটা লোড লাইন দিয়ে পাওয়ার আসছে, আমি লাইনকে যদি গ্রাউন্ডিং করতে চাই তার মানে এনে সোর্স সাইড গ্রাউন্ড করলে লাইনটা গ্রাউন্ডিং তাই না, লাইনটা কিন্তু 33 কেবি লাইনের কোনো চার্জিং কারেন্ট থাকলে কোনটা গ্রাউন্ডিং কোনটা 33 কেবির এখানে এটা হলো যে ইনকামিং যেটা ঢুকছে এটা হলো 800 ওই যে উপর একটা উঠা আছে এটাই হলো 800 হ্যাঁ এই যে এই পাশে ছোট একটা উপরের দিকে উঠানো আছে এটাই হলো 800 লোড ওই যে আর সুইচ এই যে এইটা ঠিক না, খুললে তো এই যে এইটা দেখলে মনে থাকবে। ওটা হলো ডিএসআর এটা কিন্তু ঠিক করছে না এটা খুললো কি বললো, এটা কি কি খুললো এটা? আর সুইচ লাগাই দেবো তাই না ভাই? এই যে নাড়া দেখালে দেখতে এটা মেনো আমি জানলাম ভাই দেখে রে মুভ করতেছে দেখছেন হ্যাঁ স্টেনলেস স্টিলের মতো দেখছেন না হ্যাঁ আর লাগাইতে পারবো লাইন কিন্তু আমার চালু না বন্ধ আমি বুঝতেছি না এখন টোটাল যখন গ্রিড থেকে শাটডাউন নিব তখন আমি এটা লাগাই দেবো গ্রাউন্ডে ও এর আগে কিন্তু লাগান যাবে না ভাই, এর আগে লাগানো যাবে না এখন থেকে যে পাওয়ার আছে হ্যাঁ ওটা তো পাওয়ার আর সুইচ করে দিলে কাম হয়। তাহলে আমার ডিসকানেক্ট সুইচ হয়ে ঢুকলো প্রথমে আসবে হলো সিটিতে এই যে তিনটা সিটি সিটি তিন ফেজে তিনটা সিটি সিটি থেকে যাবে ব্রেকার ব্রেকার হয়ে আবার আমার বাসে ঢুকবো বাসে ঢোকার আগে আবার একটা ডিসকানেক্ট সুইচ আছে ওই পাশে, হ্যাঁ। উইদাউট উইদাউট বাসের সাথে যেটা থাকবে হ্যাঁ। সোর্স লোড হিসাব করলে মিলাইতে পারবো সমস্যা নাই, কিন্তু আমরা মনে রাখবো সবসময় বাসের সাথে যেটা থাকবে এটা সবসময় উইদাউট উইদাউট কারণ কোনো কারণে যদি কেউ ওটা বলে করে, আর যেটা সোর্স সাইডে থাকবে আর সাইডে থাকবে সেটা হলো উইদাউট আর্ট। ওকে, এই হলো কাহিনী। এখন আর ব্রেকারটা কোনটা? ব্রেকারটা এই যে এটা এই যে এটা, এই তিনটা সিটি থেকে বের হয়ে এই যে তিনটা পোল আছে লম্বা, যে তিনটা পোল এই তিনটা হচ্ছে এটা ব্রেকারের পোল খুঁজে পায় না, এই যে ব্রেকার। ব্রেকারের যে পোল খুঁজে পায় না এখানে দেখেন যে সিটি সিরিজে থাকে না, হ্যাঁ, এই যে ঢুকলো এই যে বের হয়ে গেল, আর ব্রেকারটাও সিরিজে থাকে কিন্তু ব্রেকারটা হলো ওপেন ক্লোজের পয়েন্ট আছে। আচ্ছা আচ্ছা এই যে উপরে যে অংশটুকু হ্যাঁ। এই অংশটুকুই হলো আমরা যে ভ্যাকুয়াম যেটা বলি, আচ্ছা ভ্যাকুয়াম চেম্বারটা হলো উপরে, আর নিচেরটা জাস্ট হলো পোস্ট ইনসুলেটর, এটাকে ধরে রাখার জন্য। আচ্ছা, আর এটা হচ্ছে ব্রেকারের প্যানেলটা এই যে নিচে নিচে এই পাশে গেলে দেখতে ফুটে গেছে। এটা ভাই ভিডিও করেন বেতন ভাই, হ্যাঁ, হ্যাঁ। কঠিন ভিডিও অপ 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 ঢাকনা খুললে সব দেখা যাবে। তাহলে এটা খুলতে হবে, গরম এটা কি খোলা দরকার আছে? খোলা দরকার এটা কি দেবে এই তিনটা হচ্ছে করবেন না আমরা হ্যান্ডেল এটা ব্রেকারের তিনটা হচ্ছে 3 ফেজের লাইন। ওকে, তিনটা। আর ওই পাশে ছিল তিনটা সিটি ভাই, ওই পাশে তিনটা সিটি ছিল, সিটি থেকে কানেকশনটা আসলো ব্রেকারে, ব্রেকার থেকে কানেকশনটা গেল সুইচ হয়ে ডিসকানেক্টিং সুইচ হয়ে আচ্ছা বাসে। ভাই ডিএস থেকে সিটিতে গেল না নাকি? না, এটা ওই দিক থেকে আসতেছে তো ব্রেকারের পরে ডিএস এর পরে বাস। দিয়ে রাখছে রিমোটে না এই ডিএস হচ্ছে রিমোট ঠিক আছে কন্ট্রোল রুম থেকে ওটা থেকে ওটা অপশন দাও এখানে যেটা গুরুত্বপূর্ণ কথা ডিএস সিটি তারপর সিটি ব্রেকার এখানে যে সিটি, এই সিটির মূলত আমাদের ফাংশন হলো দুইটা, একটা হলো মিটার আর একটা হলো প্রোটেকশন রিলে। মিটারে হলো আমরা এনার্জি যেটা এখানে সাব স্টেশনে কনজিউম হয়, আমরা সিস্টেম লস বের করি বা অন্যান্য কাজের জন্য এনার্জি মিটার থাকে, দুইটা প্রোটেকশন গুলো একটা আর হলো প্রোটেকশনের রিলে। তাহলে মূলত সিটির উদ্দেশ্য হলো আমার দুইটা, আর দুইটার আমার ক্যারেক্টারিস্টিক্স ভিন্ন হয়। আমরা জানি যে মিটারের ক্যারেক্টারিস্টিক্স একরকম আর প্রোটেকশনের ক্যারেক্টারিস্টিক্স অন্যরকম। তো সেই হিসেবে আমার এই মিটারের জন্য যদি আমার একটা সিটির প্রয়োজন হয় আর যদি প্রোটেকশনের একটা সিটির প্রয়োজন হয়, তাহলে আমার সিটি দরকার ছিল দুইটা। আবার আর এখানে আমার মিটার দুই ধরনের মিটার থাকে, একটা হলো এনার্জি মিটার আর একটা থাকে মাল্টি ফাংশন মিটার, আর হলো প্যানেলে কিছু এম্পিয়ার মিটার থাকে যে আমরা সবসময় দূর থেকে বসে এম্পিয়ারগুলো দেখি।
তাহলে এম্পিয়ার মিটার আর মাল্টি ফাংশন মিটার একটা অংশ, এনার্জি মিটার একটা অংশ, আর হলো রিলে একটা অংশ। তাহলে আমার অংশ হলো তিনটা। তাহলে তিনটার জন্য আমার দরকার ছিল তিনটা সিটি। কিন্তু আমাদের বাস্তবে কি করা হয়, সিটি একটাই থাকে, জাস্ট সেকেন্ডারিতে তিনটা কোর বের করা। বের করে একটা কোরকে আমি এই যে প্যানেল মিটার, এম্পিয়ার মিটার, মাল্টি ফাংশন মিটার ব্যবহার করি, আর একটা এনার্জি মিটার ব্যবহার করি, আর একটা হলো রিলেতে ব্যবহার করি। এখন যেটা মিটারিং কোর যেটা থাকে, এটা হলো মিটারিং এর ক্যারেক্টারিস্টিক্স আলাদা, আর প্রোটেকশনের এটা আলাদা। এই কারণে আমার সিটি একটাই, কিন্তু সে ফাংশনিং করতেছে তিনটা সিটি। একটা ভিতরে তিনটা করে কোর আছে। হ্যাঁ, তিনটা করে কোর আছে। এটা একটা কোর, এটা একটা কোর, এটা একটা কোর। এখানে তিনটা আলাদা দেখাচ্ছে না, মূলত মানে এখানে টোটাল 9টা কোর। মানে পুরো একটা সিটির ভিতরে এই তিনটা। তিনটা এটা প্রোটেকশন, এটা প্রোটেকশন তাই না? এ তাই না? এই যে প্রোটেকশন, এই যে সিমেন্স রিলে লেখা আছে, সিমেন্স 7 আছে, ডাবল 1। আর এই যে এটা মিটার, এই যে এম্পিয়ার, কিলোভোল্ট, সব এখানে মাল্টি ফাংশন মিটার। আর এটা হলো যে কিলোওয়াট আওয়ার মিটার, মানে এনার্জি মিটার। তাহলে সিটি তিনটা কোরের ফাংশন আমরা বুঝলাম। এখন এই তিনটা কোরের মধ্যে আমার কোনটা মিটারিং হবে আর কোনটা প্রোটেকশন হবে, এটা নেম প্লেট দেখে বুঝতে হবে। নেম প্লেট ছাড়া এটা মুখস্থ করার কিছু নাই। এক একটাতে এক এক রকম থাকে। কোনোটা 1 নম্বর কোর প্রোটেকশন থাকে, 2 আর 3 মিটারিং থাকে, আবার কোনোটা 1, 2 মিটারিং থাকে, 3 নম্বরটা প্রোটেকশন থাকে। এখানে যেমন দেখাচ্ছে যে 2 নম্বর কোর প্রোটেকশন, 1 আর 3 হলো মিটারিং। কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন, 3 নম্বরটা প্রোটেকশন থাকে, 1, 2টা নরমালি মিটারিং থাকে। আমাদের এখানে কোনটা মিটারিং আর কোনটা প্রোটেকশন বলতেছি, এটা বুঝবো কিভাবে? এই 2 মিটার জন্য আমার নেম প্লেটের ছাড়া কোনো বিকল্প নেই। আচ্ছা আচ্ছা। যখনই যে সিটিতে কাজ করব, সেই সিটি শুরুতেই আমার নেম প্লেট দেখতে হবে। আমরা যদি নেম প্লেটটা একটু দেখি নেম প্লেটটা দেখি। শব্দ লম্বা আছে। এই লোকটা দেখে যে কোনো ছবি এন থেকে তুলবো সে। সবচেয়ে মন লাগবে নবীন ইঞ্জিনিয়ার শিখতে যাবে। তিনটাই একরকম নাকি, মানে তিনটা ডিফারেন্ট? যেখানে থাকবে এই ধরুন তিনটা একই থাকবে। এখানে যদি আমরা একটু দেখি, এই যে প্রাইমারি কানেকশন P1 P2 সবগুলো একটাই, যেহেতু প্রাইমারি P1 P2। আর এই যে রেশিও যেটা, এখানে হলো আমাদের দুইটা বিষয়, একটা হলো তিনটা কোর আছে, আবার কিন্তু এখানে টেপিংও আছে সেকেন্ডারিতে, ডাবল রেশিও। এটা 400-800 সিটি। কিভাবে বুঝবো? এই যে 400 উপরে দেওয়া আছে 800, যে প্রত্যেকটা কোরে আপনার 400-800, 400-800, 400-800। এই দুটো থেকে বোঝা গেল আমার হলো এটা ডাবল রেশিওর আর কি। আচ্ছা, এরপরে দেখেন লেখা আছে যে সেকেন্ডারি কানেকশন। এইখানে আমরা বুঝতে পারবো যে কোন কোনটা মিটারিং, কোনটা প্রোটেকশন। উপরে লেখাই আছে যে মিটারিং। মিটারিং এর জায়গায় নিচে কি লিখছে? 1S1, 1S3। তার মানে 1 নাম্বার কোডটা হলো আমার মিটারিং, 1S1 ও 1S3 তে হলো আমার 800। এটার রেশিওটা হলো 800, 800/5, 1S1 থেকে 1S3। এই দুটাতে যদি আমরা কানেকশন নেই, তাহলে 800 এম্পিয়ার আমরা ব্যবহার করতে পারবো। আর 400 হলো 1S1, 1S2। তাহলে কি হলো? আমার 1 নাম্বার কোডটা হলো মিটারিং, এটার 1S1, 1S2 400, 1S1, 1S3 হলো 800। 2 নাম্বার কোডটাও সেম, এটাও মিটারিং। এই যে মিটারিং এর ঘরে লেখা আছে 2S1, 2S3, 2S1, 2S2, 400, 800। এই 3 নম্বরে যায় প্রোটেকশনের ঘরে লেখা আছে 3S1, 3S3। মানে 3 নাম্বার কোডটা হলো আমাদের প্রোটেকশন। এই নেম প্লেট থেকে এই জিনিসটা বুঝতে হবে। আমরা যেটা বলছিলাম যে মিটারিং এর ক্যারেক্টারিস্টিক্স একরকম আর প্রোটেকশনের একরকম, এটা এখান থেকে বোঝা যাবে। এই যে একুরেসি ক্লাস যেটা দেওয়া আছে, এই মিটারিং এর 0.2, প্রোটেকশনের যে লেখা আছে 5P20। আচ্ছা, প্রোটেকশনের যে রেশিওটা কি? এই যে 800
অ্যাম্পিয়ার আর একটা হচ্ছে রেশিও সেম, সবগুলোরই সেম। মানে প্রত্যেকটা ইয়াকে ভাগ করা আছে, টেপিং করা আছে না 400/800 রেঞ্জ, এই যে মাঝখানে টেপিং করা আছে। প্রত্যেকটা ইনকাম আর মানে পুরো কোডটা যদি আপনি নেন 800 এম্পিয়ার পাবেন। মনে করেন সেন্টারে ট্রান্সফরমার দুই মাঝখানে এক থেকে 12 দুই 12 নিলে 24 হয়ে যায়, মাঝখান থেকে নিলে 12 হয়ে যায়, এটাও same। ও আচ্ছা, মাঝখান থেকে পুরোটাকে নিলে 400। পুরোটা নিলে ফুলটাই আসে। ফুলটা নিলে 800 800 হবে। ওকে, তাহলে এই যে 3 কোর আর রেশিও, এটা তো ক্লিয়ার। তাহলে আমার সিটির কাজ ক্লিয়ার। জানতে তো সিঁড়ি বাসে যান। আরে শেষ করতে থাকো। কাজের সুবিধার্থে আছে। এইখানে আমার সিটির কানেকশনগুলো আমি দেখলে বুঝতে পারবো। এই যে সিটির কোরগুলো এখানে আসছে, আর এইখান থেকে হলো আমার কন্ট্রোল রুমে চলে গেছে। এটার একটা ভালো ছবি। এগুলো হচ্ছে সিটির কানেকশন। হ্যাঁ, এই যে সব লেখা আছে দেখেন, 1S1, 1S1 আর ফেজ। আচ্ছা, এই 1S1 কিন্তু আমার কয়টা হবে? 3টা হবে। 3 সিটির 3টা আসবে। হ্যাঁ, যে সিটিটা আমি যে ফেজের জন্য ব্যবহার করছি ওইটার 1S1টা ওই ফেজের আর কি। এটা হলো যে আর ফেজের সিটি ব্যবহার করছি তার 1S1 আসছে এখানে, আর আমি ওয়াই ফেজে যেটা ব্যবহার করছি তার 1S1 আসছে এখানে। সেভাবে আর কি এখানে ফেরোগুলো সব দেওয়া আছে। তাহলে আমার সেকেন্ডারিতে 3 তারিখে কটা আছে? 9। একটা সিটির জন্য আছে 9, তাই না? আর 3টা সিটির জন্য আছে কত আমার? 3-27টা। আমি 27টা কেবলই আমার এখানে আছে। আচ্ছা। আর যখন আমি কন্ট্রোল রুমে নিয়ে গেছি তখন কিন্তু আমি সব নেই না। কন্ট্রোল রুমে যাচ্ছে এইখানে। এগুলো কি সুইচ বলে? এই যে এগুলোকে কি সুইচ বলে? এগুলো টিভি আর কি, টার্মিনাল ব্লক। আচ্ছা, এটা কি ভাই কন্ট্রোল রুমে গেছে নাকি? এই পাশ থেকে গেছে, মানে এই পাশে কানেকশন, এই পাশে সব সিটির কানেকশন আমার এখানে চলে আসছে। 27টা। এই যে এইগুলোকে বলে, এগুলো এটা এমসিবি আর এটা হচ্ছে টিভি। তাহলে আমি যখন কন্ট্রোল রুমে নিব, আমি তো একসাথে দুইটা রেশিও ব্যবহার করব, যে কোনো একটা করব, হয় 400 অথবা 800। যেই কারণে আমার এই সাইডে কিন্তু আমার সিটি থেকে সব কানেকশন এখানে চলে আসছে। কিন্তু এই পাশে আমি কততে ব্যবহার করব? 400 করব না 800 করব, সেইখানে আমি কানেকশন। আপনি কোনটা তাহলে আমরা ব্যবহার করছি? এখন তাহলে আমরা ব্যবহার করতেছি হলো এই যে এখানে 1S1 আর নিচেরটা কত আছে? ঠিক আছে, এই আজকে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আমরা তাহলে 800 ব্যবহার করতেছি। এখানে থেকে যে 2 তে কিন্তু কোনো কানেকশন নাই। আচ্ছা, আপনি বুঝবো কিভাবে 800 ব্যবহার হচ্ছে? এই যে আমি আমার কত 1S1 আর 1S3, 1S3, এই কোডটা হতো 800। 800, হ্যাঁ। এটা হলো 1S1। এই যে এটা আমার এদিক থেকে কন্ট্রোল রুমে চলে গেছে। হ্যাঁ, গেল। আর এই পাশে এসে কিন্তু আমার এখানে স্টার করে ফেলছি, সেকেন্ডারি 3টা আর ওই 3টার একসাথে করে একটা পয়েন্ট বানাইছি। আচ্ছা, এই যে 4টা স্টার পয়েন্ট আমার 4টা থাকবে, 3 ভেজে 3টা, আর সবগুলো নিউট্রাল মিলে একটা। সবগুলো আমি কমন করছি কোনটা? এই যে 1S3টা, এই যে 1S3। আচ্ছা, এই যে বোঝাচ্ছে, এই যে 1S3টা আমি কমন করছি, এর স্টার পয়েন্ট বানাইছি। তাহলে আমি ব্যবহার করতেছি 1S1 আর 1S3। তাহলে আমার রেশিও হলো 800। যদি আমি 1S2 ব্যবহার করতাম তাহলে হচ্ছে 400, তাহলে আমার রেশিও হয়ে যেত 400। টু গুলো যদি ব্যবহার করতাম তাহলে 400 হতো। বাকি এটার যে কন্ট্রোলিং আছে সব এখানে আছে। আচ্ছা, এটা একটু দেখি, এটা কি কি আছে। 110 ভোল্ট সেন্সর মোটর। আর আমাদের এখানে দুইটা ক্লোজিং কয়েল, দুইটা টিপিং কয়েল, একটা ক্লোজিং কয়েল দেওয়া আছে। দুইটা দেওয়ার কারণ হচ্ছে কোনো কারণে যদি একটা কয়েল পুড়ে যায় আরেকটা কয়েল টিপিং কয়েল, আরেকটা ক্লোজিং কয়েল, অর্থাৎ কোনো কারণে যদি একটা কয়েল ফেল করে তাহলে আচ্ছা। আমাদের টোটাল তো দেখা যাচ্ছে এখানে আমাদের মূলত এখানে মেকানিক্যাল পার্টটা এখানে এই অংশটুকুর কাজ হচ্ছে আমার ওই যে মাঝখানে যে পোল আছে, পোলের মাঝখানে আমাদের বিসিবি যে আছে ভ্যাকুয়াম ইন্টারপ্রেটার যেটা আছে আমাকে ওটাকে এটাকে অপারেশন করে, অন এবং অফ করার কাজটা করে টোটাল এই মেকানিজমটা। এখানে আছে আমাদের দেখেন ডিসি, আমাদের স্প্রিন্সার মোটর, এটা 110 ভোল্ট ডিসি। তারপর আছে দুইটা টিপিং কয়েল, একটা ক্লোজিং কয়েল। দুইটা টিপিং কয়েল ব্যবহার করার কারণ হচ্ছে কোনো কারণে যদি একটা টিপিং কয়েল ফেল করে আরেকটা টিপিং কয়েল যেন কাজ করে, অর্থাৎ মোর প্রোটেকশনের জন্য। কারণ আমাদের ক্লোজিং এর সাথে টিপিংটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ফল্ট হলে সাধারণত টিপ করতে হবে, এই জন্যই দুইটা টিপিং কয়েল ব্যবহার করা হয়েছে। আর এখানে স্প্রিং, এই যে স্প্রিংটা যেটা আছে দেখেন, এই যে এটাকে
এটাই মূলত শক্তিটাকে সঞ্চয় করে আছে। অর্থাৎ এই স্প্রিংটাকে এই মোটর কি করে, এই মোটরটা চার্জ করে এই স্প্রিংটাকে, হ্যাঁ, শক্তিটাকে কি করে, শক্তিটাকে সঞ্চয় করে রাখে। আর কোনো কারণে যদি আমরা এই যে অপারেশন করি, এই লিভারগুলো, এই যে এটা, এই যে দিদি দেখেন এই লিভারগুলো, আমি যখন কয়েলে এই যেমন এই ডিএসটা কাটা আছে না, এ কাটা আছে হাসান ভাই, একবার অপারেশন করবো, অপারেশন করবো একবার। এই দেখেন আমি আমি না ডিএস কাটা আছে না লোডে, অসুবিধা না, সমস্যা নেই। এই কাটেন তো, কাটেন একটু। আমার কাটবে যে লাগাইতে পারবে তো, এই কাটার দরকার নাই হাসান ভাই, এই গরম কাটার দরকার নাই। এই নিয়ে আচ্ছা দেখেন, আপনাকে আগে ইটা চেঞ্জ করতে হবে পজিশনটা। আমি রিমোট দেওয়া মানে এটা এখান থেকে কাজ করবে না, আমাকে কাজ করতে হবে কন্ট্রোল রুম থেকে। আমি এখানে লোকালি দিলে তার মানে আমি এখান থেকে করতে পারবো। তাহলে আমার ব্রেকারটা দেখেন, এখানে সিগন্যাল নাম্বার আছে, অফ আছে, আমি অন করবো। তাহলে এখানে দুইটা সিরিজ আছে, একটা অন একটা অফ। আগে রিমোট দিয়ে দেখান হয় কিনা, না হবে না, আরে এটা দিবে না তো, পাল দিবে না তো, ই করা আছে মনে হয়, ডিএস কাটা থাকলে পাল দিবে। হ্যাঁ ডিএস কাটা দেখেন, আমাকে যদি পাল দিতে হয়, ইন্টারলক, আমাদের দুইটা ইন্টারলকিং আছে, একটা ইলেকট্রিক্যাল ইন্টারলকিং, একটা মেকানিক্যাল ইন্টারলকিং। এই ব্রেকারের সাথে ওই ডিএস এর ইলেকট্রিক্যাল ইন্টারলকিং আছে, এটা আছে যে ওই যে এই ডিএস এর এইটার সাথে, এই যে এর এটা হলো এইখানে এর অক্সিলারি এখানে লাগানো আছে, অক্সিলারি কন্ট্যাক্টর আছে। এটা হচ্ছে আমাদের ডিএস এর মার্শালিং বক্স। অর্থাৎ এই চাবিটা আনেন তো, ইয়া এই চাবিটা আনেন। হ্যাঁ হ্যাঁ ঠিকটাই। আপনার এই তার মানে আমাদের লোড এবং সোর্সের যে ডিএস আছে, তার সাথে ব্রেকারের ইলেকট্রিক্যাল ইন্টারলকিং আছে। আমি যদি মেকানিক্যালি ইলেকট্রিক্যালি ক্লোজ করতে হয়, আমাকে অবশ্যই এটা ক্লোজ করতে হবে। এটা হলো একটা কন্ডিশন। বলেন না, না এটা ক্লোজ না করলে ওটা চালু হবে না, করা যাবে না। এই দেখেন, এই যে এইটা হলো মেকানিক্যাল এর অংশ, এইটা কি করছে, এটা অপারেশন, এই যে অক্সিলারি গুলো এখানে আছে, একবার ক্লোজ হয়। ব্রেকারটা এখন যেহেতু ওপেন আছে, এই মেকিং কন্ট্যাক্টটা একটা নরমাল ক্লোজ, একটা নরমাল ওপেন আছে। ওপেনটা ক্লোজ হয়েছে, ক্লোজটা ওপেন হয়েছে। অর্থাৎ এটাকে আমি ক্লোজ করলে, যে কন্ডাক্টরটা ওপেন ছিল কন্ডাক্টরটা, এটা ক্লোজ হলে তারপরে এটা ব্রেকারটা ক্লোজ হবে, তাছাড়া হবে না। এবার যদি আমি করতে চাই, তাহলে আমাকে করতে হবে মেকানিক্যালি, অর্থাৎ ইলেকট্রিক্যালি আমার হবে না। যদি করতে হয় আমাকে, তাহলে আমাকে করতে হবে মেকানিক্যাল। এই দুইটা পার্ট, একটা এটা ইলেকট্রিক্যাল গেল, এই দুইটা ইমার্জেন্সি, এটা হলো মেকানিক্যাল। আমি যদি এটাকে দেই, এই দেখেন ওই যে স্প্রিংটা সার্চ করে নিল। অর্থাৎ এটা আমি মেকানিক্যালি ফোর্সলি অন করছি, কিন্তু এটা নিয়েও না করছি, যেহেতু ব্রেক কাটা আছে, আমি জানি যে এটা আছে, এই জন্য করলাম। আবার যখন বন্ধ করবো, এই যে ইমার্জেন্সি বন্ধ হয়ে গেল, কিন্তু স্প্রিংটা কিন্তু চার্জ আছে, মানে পরবর্তী ক্লোজ হওয়ার জন্য তার যে শক্তি দরকার, ফোর্স দরকার, সেটা কিন্তু সঞ্চয় করে রাখছে। আমি পরবর্তী যখন অন সুইচে যাব, দেখেন আবার চার্জ আছে। অর্থাৎ আপনার আমার একটা অপারেশনের পরে টিপ করার জন্য নতুন করে স্প্রিং চার্জ করার দরকার পড়বে না, টিপটা সে করবে, কিন্তু পরবর্তী যখন আপনি ক্লোজ করতে যাবেন, তখন আপনার চার্জ হওয়ার দরকার আছে। আর এইখানে একটা লিমিট সুইচ আছে, এই লিমিট সুইচটা দেখেন, এটা হলো স্প্রিং চার্জের লিমিট সুইচ। অনেক সময় হয় কি, ওই লিমিট সুইচটা ওই ভেঙে যায়, ভেঙে গেলে এই স্প্রিং চার্জ মোটরটা চার্জ হয় না। তখন আমাদের এগুলো দেখতে হয় এটা ঠিক আছে কিনা। লিমিট সুইচ কোনটা? এই যে এখানে আছে, এটা লিমিট সুইচ। হ্যাঁ, ওর কাজ কি? স্প্রিং চার্জ হওয়ার সাথে সাথে এটাকে অফ কন্ট্যাক্টটাকে ওপেন করে দিবে, ওপেন করে দিলে এটার পাওয়ার সাপ্লাইটা কাট করে দিবে। আবার এইখানে দেখেন কিছু মেকানিক্যাল, এই যে এখানে আছে অক্সিলারি কন্ট্যাক্ট আছে, ব্রেকারের অক্সিলারি কন্ট্যাক্ট, সেটা আমার সার্কিটের সাথে দেখবেন কোনোটা মেকিং এবং ব্রেকিং কন্ট্যাক্ট আছে। এগুলো আমার ড্রয়িংগুলোতে দেওয়া আছে, ক্লোজিং এবং ওপেনের সাথে সিরিজে লাগানো আছে। হ্যাঁ, কতবার অপারেশন হয়েছে তা এখানে শো করে। অর্থাৎ
এই দুটো তো হচ্ছে ট্রিপিং হ্যাঁ ট্রিপিং কয়েল আর এটা ক্লোজিং কয়েল, ক্লোজিং কয়েল। আমি আপনাদেরকে এইখান দিয়ে দেখাই, আর একটু দেখাই, দেখেন অফ তো আমি অন করবো তাই না, এই দেখেন অর্থাৎ ইলেকট্রিক্যাল কাজটা আমি এখান থেকে করে দিলাম। আর ট্রিপ করার নতুন এই ট্রিপিং কয়েল, জাস্ট এটা পুশ করে একটা পুশ করলে হ্যাঁ ট্রিপ করে ঠিক আছে। তাহলে আমরা ওইদিকে যাই ট্রান্সফরমার, তারপর ওইখান থেকে দেখেন এই ব্রেকার অন হওয়ার পরে আমার কোথায় ঢুকছে, পাওয়ার ঢুকছে বাসে, বাসের উপরে দেখেন ওই পাশে ওই যে পিটি যেটা বলি আমরা উপরে এক্সিট পিটি, আর ওই ওই পাশে আমরা দেখেন ওনারা ওইদিকে ঢুকে এই আমরা কই গেলে তাহলে কি হলো আমাদের ও কি এমনি দুটার মধ্যে গেল মিশিয়ে ফেলাই তাহলে বাসে পাওয়ার ঢুকলো, বাসে আসলো এন্ড বাস থেকে আমরা ট্রান্সফরমার উপরে পাওয়ার 11 কেভিতে যাব। তাহলে বাসে যখনই ঢুকবে, বাসে ঢোকার সাথে সাথে আমার স্টেশন ট্রান্সফরমারে সাপ্লাই চলে যাবে। মানে স্টেশন ট্রান্সফরমার যদি সাপ্লাই না যায় তাহলে আমার ভিতরে ব্যাটারি চার্জ হবে না, প্লাস হলো এখানে ওই ব্রেকারের যে স্প্রিং চার্জ যেগুলো আছে সেগুলো কাজ করবে না, এখানে বাস থেকে সরাসরি হলো স্টেশন ট্রান্সফরমারে সাপ্লাই চলে আসে। ওটার জন্য আলাদা কোনো ব্রেকার নাই, কিছুই নাই। 33/0.4 আর বাস চালু হলে স্টেশন চালু হয়ে যাবে। মানে ওটা 33 এটা তো ফল্ট আর রেট তো অনেক বেশি 400 পুরো তো বেশি এটা প্রোডাকশন মানে এটা হচ্ছে শুধুমাত্র কন্ট্রোল রুম বা আদার্স ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলোকে সাপ্লাই যতগুলো কেস দিয়ে গেলে এটা নষ্ট হয় করতে পারে ব্যাটারি চার্জার করবে লাইটিং জ্বালাবে এই সবগুলোর জন্য থান্ডারিং হইলি এ অফ আছে কিনা দেখেন, ঠিক আছে ওইটা লাগাই ফেললে বুঝে যাবে একদম। তাহলে বাসে পাওয়ার আসলো, এখন বাস থেকে তারপরে আমার ট্রান্সফরমার ইনকাম, এই যে ব্রেকারটা আছে এটা হলো আমার ট্রান্সফরমার ইনকামার। এই ব্রেকারের সাথে আমার ডিফারেন্সিয়াল সহ থাকে আর কি, এই ব্রেকারটার সাথে, ওটার সাথে কিন্তু কোনো ডিফারেন্সিয়াল নাই। এটা ট্রান্সফরমার ইনকামার যেটা, এটার মধ্যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন আছে, ওভার কারেন্ট আপসল প্রোটেকশনও আছে, এছাড়া পিআরডি, ওএলটিসি, মানে যা কিছু আছে সব হলো এটার উপর দিয়ে। এগুলার কোনো কিছু গরমিল হলে এই ব্রেকারটা ঠিক করবে। ওকে সংশ্লিষ্ট ট্রান্সফরমার, ওই ট্রান্সফরমারের সাথে ওইটা, এটার সাথে হলো এইটা। তাহলে আমার এখানে ডিএস হয়ে ব্যাকআপ, সিটি লাইটিং ইনস্টল, তারপরে আমার ট্রান্সফরমার চলে আসে। এখন আমরা আগে যে সিটিটা দেখছিলাম, এটা সিটি না পিটি এটা সিটি কান বের হলো বাসে থাকে, ওই তো সিটি দুইটা কান থাকবে, ওটা সিটি আর পিটি হইতেছে ওই যে উপরে ওই তিনটা উপরে আচ্ছা এইখানে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো আগে যে সিটি আমরা দেখছিলাম ওখানে কিন্তু দুইটা ছিল মিটারিং কোর, একটা ছিল প্রোটেকশন কোর। এইখানে কিন্তু ভিন্ন, এখানে প্রোটেকশন করলো দুইটা, মিটারিং কোর একটা। কারণ কি? কারণ হচ্ছে ট্রান্সফরমারের প্রোটেকশন একটা আর ডিফারেন্সিয়াল প্রোটেকশন একটা। নেমপ্লেট লাগবে না, সেম নেমপ্লেট তুলে নিয়ে কাজে লাগে, এটা ভিন্ন আছে। ওই একই জিনিস খালি এখানে যেটা বললাম আমার এই ব্রেকারের সাথে কিন্তু অনেকগুলো প্রোটেকশন আছে, ওএলটিসি প্রোটেকশন আছে, পিআরডি প্রোটেকশন আছে, তারপরে ওসিএস আছে, ডিফারেন্সিয়াল আছে। এটা তো সার্চ কাউন্টার এটা কাজটা কি? এটা এটা লাইটিং স্টার, লাইটিং স্টার। আচ্ছা কাজটা মানে কতবার বলবার কতবার ডব্লিউটি এগুলো তো জানেন। এই সার্চ কাউন্টার আমার ভালো আছে না খারাপ আছে কেমনে বুঝবো? সার্চ কাউন্টার সাধারণ সমাজ আমাদের একটা প্রশ্ন করে যে এই সার্চ কাউন্টার এটা ভালো আছে না নষ্ট আছে, আমি কেমনে বুঝবো? দেখে কেমনে বুঝবো? এটা দেখে বোঝার উপায় হলো এটা হলো আমার ওই লাইটিং অ্যারেস্টের সাথে সিরিজ হয়ে গ্রাউন্ডে চলে যাবে। বজ্রপাত হলে এটার ভিতর দিয়ে পাস হয় তখন এটা কাউন্টিং নাম কাউন্টিং হয় 71 আছে, আরেকবার গেলে 72 হয়ে যাবে। তো এটা বোঝা যায় কিভাবে? এখানে একটা মিলি এম্পিয়ার মিটার দেওয়া আছে, এটা রেজিস্ট্যান্স তো অনেক কম তাই না, জিরোর কাছাকাছি। এই কারণে মিলি এম্পিয়ার এখানে একটা মিটার দেওয়া আছে। এই মিটারের কাঁটাটা যদি আমার কিছু রিডিং দেখায় তাহলে বোঝা যাবে যে এটা ভালো আছে, কারণ কিছু লিকেজ কারেন্ট এর ভিতরে সবসময় পাস। যদি এই কারেন্ট না দেখায় তাহলে বোঝা গেল যে আমার এটাতে কোথাও গন্ডগোল আছে, ভাই এটা নষ্ট অথবা আচ্ছা লিকেজ কারেন্ট কি এখানে শো করতেছে? এই যে এটাতে শো করছে, আচ্ছা বাকিগুলোতে কিন্তু শো এটাতে করতেছে কিন্তু না। শো করতেছে না। তো তাহলে ধরে কি এটা নিতে পারি নষ্ট? এই দুইটা আমরা নষ্ট কোনো সমস্যা আছে। আচ্ছা আচ্ছা এটা দেখেন যে কাউন্টও কিন্তু হচ্ছে না, এটা 18 18 আর হ্যাঁ এগুলা দেখেন যে 3000 পার হয়ে গেছে। হ্যাঁ। ভাই এগুলা কি দেওয়ার জন্য তিনটা আলাদা আচ্ছা লিকেজ কারেন্টটা কেন হয়? এই যে এখান থেকে এই সিটি থেকে যে উপরে আসতেছে দেওয়া তো 33 কেভি ভোল্টেজ আছে, ভোল্টেজ আছে হ্যাঁ আর লাইটিং স্টোরে এখানে আমার একটা নন লিনিয়ার রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ এই রেজিস্ট্যান্স হয়ে একটা কারেন্ট এদিক দিয়ে সবসময় পাস হইতে থাকে। পাস হইতেছে। আচ্ছা এরপরে চলে গেল আমাদের ট্রান্সফরমারে। ট্রান্সফরমারে গেছি চাই,
কি হয় আমার সরাসরি আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন এটা হলো তোমার এই তো তিনটা ফেজ আমাদের লাইটিং যেটা হচ্ছে এক ফেজের কাউন্ট যেমন এটাতে আছে শুধু 18টা কাউন্ট এটা এন্ড এটাতে আছে যে ধরো 3600 কাউন্ট ঠিক আছে কাউন্ট করতেছে না 3600 দেখা গেল যে আর ফেজের উপর বেশি পড়ছে ওই ফেজের কম তো পড়ছে চাইলে যেটা change এরকম করছে। এরকম ডিফারেন্স করবে এরকম এটা হয়তো এটা কারণ হলো 18 আরেকটা জিনিস আছে, আপনার যদি বজ্রপাত যদি বাসবারে হয় তখন সেক্ষেত্রে তো আপনার 3টা ফেজের মধ্যেই তো মানে কাউন্ট হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে এটা হলো কি, যদি এই দিক দিয়ে পাস হয় হ্যাঁ। তাহলে এই দিক দিয়ে কাউন্ট হবে অন্য কোনো বজ্রপাত উপরে তাহলে উপর দিয়ে বাসে ওইদিকে যাবে এইখানটা দিকে এখানে এখান থেকে আমার লাইনটা আসছে এই যে ব্রেকার হয়ে আমার হচ্ছে এখান থেকে মানে সামথিং ওখান থেকে তো লাইনটা আসছে, লিকেজ কারেন্টটা আসবে। না তোমার হচ্ছে যে এটাই বললাম যে এটা আপনার টিসিএস এর মতো আর কি ট্রিপ সার্কিট 400 সার্কিটটা কোনো জায়গায় সমস্যা হলে আনহেলদি থাকলে এটাও তাই এইখান থেকে শুরু করে মিস করবে না, যে কোনো এক জায়গায় সমস্যা হলে দেখা যায় লাইটিং আসলে ও আচ্ছা দূরে দিতে হবে কারণ কি ডিসপ্লে থেকে তো ওইটা থেকে ট্রান্সফরমারে আমাদের প্রোটেকশন কি কি থাকে নরমালি এর হলো একটা পিআরডি আছে, এটা প্রেসার রিলিফ। পিআরডিটা কোথায় কোথায় এটা? পিআরডি হলো এই যে এই পাশে যে গোল দেখা যাচ্ছে বুশিং এর পরে যে গোল দেখা যাচ্ছে, হ্যাঁ। এইটা হলো পিআরডি আর কি, এটা বোঝা যাচ্ছে না? যে ডান দিকে এই যে এই মাথায় যে এই গোলটা এখান থেকে এই গোল এটা পিআরডি প্রেসার রিলিজ ডিভাইস, হ্যাঁ কন্ট্রোল রুম থেকে ভালো দেখতে পাবে। এই পাশে গোল যেটা আছে হ্যাঁ। এটাই হলো পিআরডি। এটার জিনিসটা হলো আপনার এটার ভিতরে যখন ইন্টারনাল কোনো ফল্টের কারণে প্রেসার বাইরে যায়, গ্যাস গ্যাস ফর্ম ফর্ম হয়। তখন ভিতরে প্রেসারের কারণে বাইরের দিকে এটা চাপ পড়ে। এখানে একটা বাল্বের মতো আছে, যখন এটা লিমিট ক্রস করে যায়, ক্রস করে গেলে ওইটা উপরের দিকে ধাক্কা দেয়, ধাক্কা দিলে পরে এখানে একটা লিমিট সুইচ আছে, এটা কন্ট্যাক্ট পায়, কন্ট্যাক্ট পাইলে এটা ঠিক করে দেয়, ঠিক করে এটা কি অটোমেটিক মানে ও সেন্স করে হচ্ছে প্রেসার যদি বাইরে যায় তাহলে ওটা ধাক্কা দিবে। যেমন আপনার ওই যে আমরা প্রেসার কুকারে রান্না করি, প্রেসার আসলে এই যে এটা সেম জিনিস। এক হলো প্রেসারটাকে রিলিফ করবে, প্লাস হলো সিগন্যাল দিবে প্রেসার কুকারের মতো। ধরতে পারেন এটা একটা প্রেসার কুকার আছে, এটা হলো পিআরডি। প্রেসারকে রিলিজও করবে, প্লাস সাথে সাথে আর আছে হলো একটা বুকল রিলে আছে হলো দুইটা, একটা হলো ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্কের জন্য, আর একটা আছে হলো যদি আমার ওএলটিসিটা ওয়েল টাইপ হয় তাহলে এই ওএলটিসির জন্য, আর ওএলটিসি যদি ভ্যাকুয়াম টাইপ হয় তাহলে এখানে বুকল রিলে একটাই থাকে, শুধু মেইন ট্যাঙ্কের। মেইন ট্যাঙ্ক বলতে হচ্ছে এই যে এই ট্যাঙ্ক নাকি? ভিতরে ও ভিতরে মেইন ট্যাঙ্ক কোনটা একটু দেখেন। বড়টা হলো মেইন ট্যাঙ্ক, আর এই যে যেটা দেখা যাচ্ছে না যে কালো তার এই যে ঢুকছে উপরে যে বাল্বের নিচে, এইটাই হলো আমার মেইন ট্যাঙ্কের বুকল রিলে। এই যে বুকল রিলের আমরা জানি ওই যে একটু সবুজ টাইপের দেখতে ওইটা না, এই যে কালো আরে কালো যার জন্য কালো একটা বক্স বক্স কি লেখা এই ইর মতো আর ইর মতো যেটা লেখা আছে। হ্যাঁ এই যে ইর মতো দেখা যাচ্ছে যেটা আমি দেখতে মেইন ট্যাঙ্কের আরেকবার ওই যে কালো রঙের যে উপরে একটা গেট বাল্ব দেখা যাচ্ছে না, এটা নিচে যে কালো এটা হ্যাঁ। এই যে দিক দিয়ে কালো তার ঢুকছে, এইটাই হলো এটাই বুকল ভাই আপনার ব্রিদারের কি অবস্থা এটা কি বলতেছেন না কারণ লিডার যাচ্ছি, এটা কিন্তু চেঞ্জ করছে মেইনটেনেন্স। বুকল রিলেটা যাচ্ছে কোথায়? এটা হচ্ছে আপনার কনজারভেটরের বুকল রিলেটা হলো কি আপনার ওই সেম জিনিস, যখন আপনার ভিতরে টেম্পারেচার অনেক বেড়ে যায় তখন তেলের আপনার কি হয়, এটার ভিতরে গ্যাস ফর্ম হয়, বাষ্প টাইপের হয়, তখন হইলে এই তেলটা কি হয় আমার মেইন ট্যাঙ্ক থেকে পাতলা হয়ে এটা কনজারভেটরে যায়, যাওয়ার পথে হলো বুকল রিলেটা। যখন তেলটা ফ্লো হয় এখানে একটা আপনার সুইচ আছে, এই ফ্লোর কারণে এটা একটা কন্টাক্ট পায়। আচ্ছা যদি ফ্লোটা কম হয় তাহলে এক ধরনের কন্টাক্ট পায়, আর যদি বেশি হয় তাহলে আরেকটা কন্টাক্ট পায়। কম যেটা এটা হলো অ্যালার্ম, আর যেটা বেশি সেটা হলো ট্রিপ। আচ্ছা মানে ওই যে দুইটা লিভার দেখাচ্ছিল না সাথে যে এরকম এরকম আচ্ছা পরে নিচে একটা উপরে একটা হ্যাঁ হ্যাঁ দুইটা সুইচ দেখাচ্ছিল আচ্ছা। নিচেরটা নিচেটা বেশি ফোর্সে তেল যায় আচ্ছা ওটা হলো ট্রিপ, নিচ আর উপরটা হচ্ছে অ্যালার্ম। আর উপরটা আচ্ছা অ্যালার্ম।
এলো বোকাস আর কিছু কাম না। Okay. মানে এটা হলো কি ট্রান্সফরমারকে নষ্টের হাত থেকে বাঁচানোর জন্য এইসব প্রোটেকশন গুলো আর কি। আচ্ছা আচ্ছা যখন গ্যাস স্বাভাবিকের তুলনায় বাইরে যাবে তখন বুঝতে হবে ভিতরে সমস্যা আছে, এই জন্য বন্ধ হয়ে যাবে। এই হলো সেম, যখন টেম্পারেচার অতিরিক্ত হয়ে যায় বুঝতে হবে ভিতরে কোনো ফল্ট আছে। ফল্ট হয়েছে ঠিক আচ্ছা, এর সেম ভাবেই হলো সেম জিনিস ওএলটিসির জন্য একই, জাস্ট ওএলটিসির থেকে বের হয়ে এটা ওএলটিসির কনজারভেটর আছে আলাদা ওই পাশে, আচ্ছা আচ্ছা ওখানে গেছে আর কি। এটা একটা আর আছে হলো আপনার ওয়েল্ডিং টেম্পারেচার আর হলো ওয়েল টেম্পারেচার, এটা আছে হলো এখানে। হ্যাঁ, এই কোনটা কত? টেম্পারেচার কোনটা, ওটিআই কোনটা, ডাব্লিউটিআই কোনটা? এটা লেখা আছে, লেখা আছে সুন্দর করে, এই যে এটা WTA, এটা এটা হলো OTA। এটা দেখতে হবে আপনার ভিতরে টেম্পারেচার কত? এই যে উইন্ডিং টেম্পারেচার, এটা হলো অয়েল টেম্পারেচার। দুটো সেন্সর আছে আমার, ওই সেন্সরটা ভিতরে ঢোকানো আছে। দোকান আছে আচ্ছা এই সেন্সর হয়ে এই যে মিটারে আমার আসলো, আসার পরে এই মিটারটা আমার এখানে দুই ধরনের সেটিং থাকে। এখানে অনেক সময় তিনটা থাকে, এখানে দুইটা আছে তো, অনেক সময় তিনটা চারটাও থাকতে পারে। এটার ফাংশন হলো আপনার একটা টেম্পারেচারে সেট করে রাখলে পরে এই টেম্পারেচারে গেলে ফ্যানগুলো অটোমেটিক চালু হয়ে যাবে। এখন এই যে এখন অটো দেওয়া আছে, আর এগুলা ওভারলোডে টিপ করছিল তো টেম্পারেচার কিন্তু ক্রস করে গেছে, এই কারণে যে ফ্যানগুলো চালু হয়ে গেছে। ফ্যান রেডি এই যে ওভারলোডের কারণে হয়েছিল তো, এই কারণে চালু হয় না। কেন এটা তো অটো অটো চালু অটোই চালু হয়েছিল, হ্যাঁ কিন্তু এখানে ইএমসির সাথে ম্যাগনেটিক কন্টাক্টের সাথে ওভারলোড লাগানো আছে, ওভারলোডের কারণে টিপ করছিল আর কি, এই কারণে ফ্যানগুলো চালু রিসেট করে দিলাম। ও রিসেন্ট না করলে তো রিসেট ভালো। না করলে নরমাল একটা জিনিস হচ্ছে কি, নরমালি দেখো এইগুলা কি রিমোটলি করা যায় না নাকি লোকালি করতে হয়? এটা হ্যাঁ এই রিসেটটা লোকালি করতে হবে। লোকালি করতে হয়। রোদের কারণে ওই যে তাহলে আমার এটার ফাংশনিংটা হলো আমি এনে যে টেম্পারেচার সেট করে রাখবো, ওই টেম্পারেচার আসলে পরে ফ্যানগুলো উঠে চালু হবে, এটা আমি ফ্যানের জন্য ব্যবহার করতেছি। আচ্ছা আরেকটা ব্যবহার করবো আমি হলো অ্যালার্মের জন্য, এত তাপমাত্রা গেলে আমার কন্ট্রোল রুমে অ্যালার্ম চলে যাবে, তাপমাত্রা বাইরে গেছে। আরেকটা ব্যবহার করবো আমি ট্রিপের জন্য, যে এত তাপমাত্রা গেলে আমার জায়গা ট্রিপ করে দেবে। এই সেটিং গুলো দেওয়া আছে। এই setting গুলো এই যে এখানে করা আছে। উইন্ডিং এ কতটা সেট করা আছে? আচ্ছা, এখানে দেখেন ওয়েন্ডিং এ সেট করা আছে হলো একটা হলো আমার 60, এটা হলো 60 তে আছে। হ্যাঁ, তাই দি মানে 60 ক্রস করে গেলে তাহলে হচ্ছে অ্যালার্ম দিবে। না এটা 70 তে আছে, 65 আমরা তো এটা হলো ট্রিপ। হ্যাঁ 70, 65 75 85 এটা একটু বাড়ায় দেওয়া আছে। এটা দুইটা আছে তো, এটা দিয়ে ট্রিপের কাজে লাগানো হয়েছে। এটা 70 এ আছে, আর এই পাশেরটা আছে দেখেন হলো আপনার 55। 55টা হলো আপনার এই ফ্যান। হ্যাঁ। 55 পার হয়ে গেছে বিদায় কিন্তু ফ্যান চালু হয়ে গেছে। আপনার উইন্ডিং এ দেখেন, এই যে এখানে এটা তো 65 75 85 হবে। এরকমই তো বলছি। আর এটা কথা 55 65 75। কম থাকলে তো সমস্যা নেই, মানে কোন আগে ফ্যানটা চালু হবে, প্রোটেকশনটা আর তো ভালো হয় না। মানে দুই থাকে। এটাও সেম, এটা হলো ওয়েলের জন্য আর কি। এই দুইটার মানে কার্যক্রম একই রকম, একটা হলো ওয়াইন্ডিং আর একটা হলো সেন্সর যেটা লাগানো আছে। হ্যাঁ মোটামুটি শেষ, একটা কয়েলে আছে একটা তেলে আছে আর কি। এই সেটিং গুলো আমরা আমাদের মতো ইউজ করতে পারবো। টেম্পারেচার এখানে 65 করতে উইন্ডিং এ আছে তাহলে এখন 50 এখানে দেখেন এই যে 50 60 70 আর এটা দেখেন যে 50 এর একটু বেশি, 60 এর কম। অয়েলে মেইন এখানে ক্যাটাগরি এখানে সেম, এটা 70, এটাও 50 এর একটু বেশি। আচ্ছা মেইন কাটাগুলো তো আপনার অ্যাকচুয়াল এখানে যে কালো কালো যেটা, হ্যাঁ। এটা হলো বর্তমান টেম্পারেচার, বর্তমান আর লাল যেটা এটা হলো ম্যাক্সিমাম। লালটা ম্যাক্সিমাম ইন্ডিকেট করে। কিন্তু উইন্ডের টেম্পারেচারটা কম লাগতেছে কেন? উইন্ডের তো বেশি থাকার কথা অয়েলের থেকে, তাই না? এইখানে যে একটু আগে যেটা বললো আমাদের এখানে উল্টা, ওই যে ভিতরে তাপমাত্রা থেকে বাইরে থেকে এটা বডিতে ধরা আছে রোদে, রোদে আচ্ছা আচ্ছা বাইরেতে বাইরেতে গরম গরম বেশি। এটা তো ভাই থিওরির সাথে তো বাস্তবে মিলে না। হ্যাঁ হ্যাঁ সেটাই। নরমালি আর একটু আচ্ছা আচ্ছা কাস্টমার শেষ, ঘটনা কি সবার দেখা শেষ। সবার দেখে শেষ। শেষ। আর ওএলটিসি আছে না এখানে, ওএলটিসিতে আমরা অপারেট করতে চাই, আচ্ছা আচ্ছা এখান থেকে করা যাবে, একটু খুলে নেব। আসলে কন্ট্রোল রুমে করা যাবে। এটা হচ্ছে oil। ওএলটিসি প্যানেল, এটা এখানে দুই ভাবে অপারেশন করা যায়, হ্যান্ডেল দিয়ে ম্যানুয়ালি করা যায়, মানে সুইচ ঘোরালে পরে অটোমেটিক চেঞ্জ হবে। আমার কন্ট্রোল রুম টোটাল ব্রেদার পর সরি এই যে আপনার এই বুকর দিলে ডাবল লাগে কোন ক্ষেত্রে ওয়েলটিসি যদি ওএলটিসিটা যদি ওয়েল টাইপ হয়, অয়েল টাইপ। এনে ওয়েল টাইপ এখানে তো একটা বেশি। আচ্ছা আরেকটা হচ্ছে আপনার এখানে ট্যাপ পজিশন, এখানে কয়টা পজিশন হলো এই যে এটা 5 নাম্বার টেপে আছে। 5 নাম্বার ট্যাপ আছে, 1 থেকে 17টা 17টা ট্যাপ চেঞ্জ করা যায়। এটা হচ্ছে আপনার লালটা দিয়ে বোঝাচ্ছে এটা রেঞ্জ আমার, লালটা হলো ম্যাক্সিমাম কত থেকে কত পর্যন্ত অপারেট করছে, আর এখানে হচ্ছে আপনার 5 এটা 5 1 থেকে 17 পর্যন্ত অপারেট হয়েছে। আচ্ছা আর বর্তমানে আছে হলো 5 5 এ আছে। আচ্ছা 5 এ থাকা মানে কি বোঝায় আসলে?
পাশে থাকা মানে এটা তাহলে নেম প্লেটটা দেখলে বুঝতে পারবেন। 11,500 পড়তো যে এটা হলো নেম প্লেটটা, এই যে নেম প্লেটের ছবি নিয়ে আসছি ভাই। এখানে দেখেন যে ট্যাপ চেঞ্জ 5 টাকা, হ্যাঁ কত থাকলে কত, হ্যাঁ পাশে মনে হয় নমিনাল হয় যে পাশে নরমাল নমিনালে আছে মানে হ্যাঁ, হ্যাঁ, নমিনাল পাঁচে কত আছে? 11.55 ভোল্ট হবে এটা 33 কেবি সেটা দিতে হবে 33,000 33,000 পড়তো। 33,000 মানে ইনকামিং হচ্ছে 33,000 আর আউটগোয়িং কত এই ট্যাপ চেঞ্জিং এ? বিষয়টা হলো 11 কেবি সাইডে ভোল্টেজ ঠিক রাখার জন্য প্রাইমারি সাইডে আবার ট্যাপিংটা চেঞ্জ হয়। 11 কেবিতে জন্য 11 কেবি থাকে, এখানে প্রাইমারিতে ভোল্টেজ কম বেশি হলে পরে ট্যাপটা চেঞ্জ হয়। আচ্ছা, ধরেন যদি 33,000 থেকে কম ভোল্টেজ চলে আসে তাহলে আমার 6-7 এর দিকে যাবে। আচ্ছা, সেকেন্ডারিতে 11 রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, আর যদি প্রাইমারিতে আবার 34,000 চলে আসে তাহলে সেকেন্ডারিতে 11 ঠিক রাখার জন্য এটা নিচের দিকে চলে নামবে। আসবে। আচ্ছা আচ্ছা, টেপিং হলো 33। বুঝতে পারছি। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের আজকের সাবস্টেশন সবগুলো ইকুইপমেন্ট হচ্ছে আমরা জানতে পারলাম। ওয়াহিদ ভাই, আপনি কিছু বলতে চান? না, আসলে খুবই ফ্রুটফুল একটা মানে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের পক্ষ থেকে, ট্রেনিং পরিদপ্তরের মাধ্যমে। আশা করি আমাদের নবীন ইঞ্জিনিয়ারদের ভবিষ্যতে এটা সিদ্ধান্ত গ্রহণে কাজের ক্ষেত্রে, বিশেষ করে সাবস্টেশন মেনটেন্যান্সের সময় এটা খুব কাজে লাগে। জি, ধন্যবাদ। আচ্ছা, আমাদের তাহলে এখন এখানেই সমাপ্তি ঘোষণা করি। আসসালামু আলাইকুম। আগে সকেট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেল অংশ আর এইখানে আছে ফিমেল অংশ। আমরা যখন ব্রেকারটা করি সাধারণত খুলে নিয়ে আসি, কোনো কারণে যদি রেকর্ড করার প্রয়োজন হয় আগে এখানে আমাদের ব্রেকারগুলো সব বন্ধ করে দিতে হয়, অর্থাৎ এসি এবং ডিসি পাওয়ারটাকে বন্ধ করে দিয়ে তারপরে আমার এই প্লাগটা খুলতে হয়। খোলার আগে আমাদের কী করতে হয়, এই যে ট্রলিগুলি আমাদের ট্রলিদের মাধ্যমে আমাদেরকে প্রথমে একটা হচ্ছে আমাদের সার্ভিস পজিশন, একটা হচ্ছে টেস্ট পজিশন। আমাদের সার্ভিস পজিশনে ব্রেকারটাকে টেস্ট পজিশনে নিয়ে আসতে হয়, আনার পরে আবার পাওয়ারটাকে অফ করে দিতে হয়। অফ করে দিয়ে এই টিএনএস সকেট যেটা বলি, প্লাগ অ্যান্ড সকেটটাকে রিমুভ করার পরে তারপরে ব্রেকারটা বাইরে নিয়ে আসতে হয়। আসার পরে আমরা যেটা করছি ডাক্তার, এখানে কিছু অংশ আছে দেখেন আমাদের, এই দেখেন এই যে 3টা কয়েল আছে, এর মধ্যে 2টা হচ্ছে আমাদের ট্রিপিং কয়েল, একটা হচ্ছে ক্লোজিং কয়েল। আউটডোরটা 2টা কেন? অর্থাৎ কোনো কারণে যদি একটা কয়েল ফেল করে তাহলে যেন আরেকটা কয়েল কাজ করে, যেন আমাদের প্রোটেকশনের জন্য আমার যাতে ব্রেকারটা ট্রিপটা আমার বেশি ইম্পর্টেন্ট করে 2টা কয়েল ব্যবহার করছি ট্রিপিংয়ের জন্য। তারপরে এটা হচ্ছে আমাদের স্প্রিং চার্জ মোটর। কোনো কারণে আমার কি এটা হলো 110 ভোল্ট ডিসি স্প্রিং চার্জ মোটর। এই মোটরটা অনেক ক্ষেত্রে 220 ভোল্টও হয়, ডিসিও হয়, এসিও হয়, কিন্তু এনার্জি ব্যাগ যেটা করছে হচ্ছে ডিসি মোটর, সরি এটা হলো 220 আমাদের এসি মোটর, এনার্জি ব্যাগ করছে এসি মোটর। আবার সিমেন্স বা অন্যান্য কোম্পানিতে ডিসি মোটর আছে, এটা হলো 220 এসি মোটর। এটা এখানে যেটা সমস্যাগুলো হয় আমাদের, এই কয়েলগুলো পুড়ে যায় সাধারণত, এই ট্রিপিং কয়েলগুলোই পুড়ে, ক্লোজিং কয়েল কিন্তু পুড়ে না। ট্রিপিং কয়েলগুলো পুড়ে কি জন্য? আপনার অনেকগুলো মেকানিক্যাল পার্ট আছে, এই পিনিয়াম আছে, এই যে শ্যাফট আছে, এইগুলো পিনিয়াম। এটা হয় কি, ধরেন আমি যদি প্রপার সার্ভিসিং না করি, গ্রিজিং না করি, এটা জ্যাম হয়ে যায়। জ্যাম হয়ে গেলে এই যে এটা টিপ করানোর জন্য যে পরিমাণ শক্তির দরকার, তার চেয়ে যদি তার বেশি শক্তির প্রয়োজন হয় তখন সে টিপ করাইতে পারে না। অর্থাৎ তখন কী করে, এটা টিপিং কয়েলটা ধরেই থাকে, দীর্ঘক্ষণ যখন ধরে থাকে তখন এটা পুড়ে যায়, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে কোনো কারণে যদি, যেমন এই একটা জিনিস, এই যে ফলটা বেশি হয়, এই লিভারটা এটা ভেঙে যায়, এটা এই যে এইখানে মাথাটা ভেঙে যায়। এই মাথাটা যখন ভেঙে যায় তখন আমার এই ব্রেকারটা কী হয় না, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কোনোভাবেই কাজ করে না, ক্লোজও হয় না, ওপেনও হয় না। এই জন্য ব্রেকার যখন ফল্ট হয় আমরা 2-3টা জিনিস দেখি, এটা হলো লিভারটাকে দেখি, লিভারটা ভাঙছে কিনা। আরেকটা জিনিস হয়, এই যে আমাদের লিমিট সুইচ, এই লিমিট সুইচগুলো আপনার নষ্ট হয়। এই 3টা লিমিট সুইচ আছে, এই দেখেন 1, 2, 3টা। এই লিমিট সুইচগুলো আমাদের মাঝে মাঝে সমস্যা হয়। সমস্যা কি, ভিতরে কার্বন পড়ে যায়। লিমিট সুইচ এমনি ভাঙে না, এগুলা কার্বন পরে জ্যাম হয়ে যায়। এই কারণে এই অনেক সময় আমাদের এই ব্রেকার চার্জ হয় না। চার্জ না হওয়ার অন্যতম কারণ হলো
এই অক্সিলারিটা আমার কোনো কারণে জ্যাম হয়ে গেছে অথবা কাজ করতেছে না। আরেকটা হচ্ছে এই অক্সিলারি কন্ট্যাক্ট, এগুলো হলো ডিসিবল অক্সিলারি কন্ট্যাক্ট, অর্থাৎ ব্রেকার আমার অন এবং অফের সাথে এই মেকিং এবং ব্রেকিং কন্ট্যাক্টরা নর্মাল ওপেন এবং নর্মাল ক্লোজ কন্ট্যাক্টগুলো একবার একটা যেটা ক্লোজ এটা ওপেন হয়, যেটা ওপেন সেটা ক্লোজ হয়। এটার সাথে সম্পর্ক হলে আমার এখানে যে ল্যাম্পগুলো আছে, যেমন ব্রেকার অন ল্যাম্প, ব্রেকার অফ ল্যাম্প, এই সিগন্যালটা এইখান থেকে যায়। এটা যদি প্রপার কাজ না করে এই সিগন্যালগুলো পাবে না। আর যদি কোনো কারণে আমার এই মোটরটা পুড়ে গেছে তাহলে তো আমাকে চার্জ করতে হবে, তাহলে ম্যানুয়ালি চার্জ করার একটা অপশন আছে, সেটা এইটা, এই যে। তার আগে আমাকে কি করতে হবে, একবার ক্লোজ, এর কি আছে, ওপেন আছে, আমি একবার ক্লোজ করি, ক্লোজ করে দিলাম, ঠিক আছে, ক্লোজ করে দিলাম আর ওপেন করে দিলাম। এবার কি হলো, এই স্প্রিংটা দেখেন ফ্রি হয়ে গেছে, এই স্প্রিংটা ফ্রি হয়ে গেছে। এবার আমি যে কোনো জায়গায় হাত দিতে পারবো। অর্থাৎ আপনি ব্রেকারে কাজ করার আগে এটাকে স্প্রিংটাকে ফ্রি করে নিতে হবে, যাতে কোনো কারণে আপনি হাত দিলেন আবার অপারেশন করে আপনার হাতটা ভেঙে যেতে পারে। এই জন্য আমি প্রথমে একবার অন করছি, একবার অফ করছি, এবার স্প্রিংটা ডিসচার্জ হয়ে গেছে। এবার যদি কোনো কারণে এই মোটরটা পুরো থাকে তাহলে তো স্প্রিং আমাকে চার্জ করতে হবে। তাহলে এই যে হ্যান্ডেল আছে, এই যে আস্তে আস্তে আমি চার্জ করবো। এটা এই দেখেন আস্তে আস্তে নিচে নামতেছে, টানতেছে। স্প্রিংকে চার্জ করতে হবে। হ্যাঁ, বেশি শক্তি দিতে হচ্ছে। শক্তি বাড়তেছে আস্তে আস্তে। ডিসচার্জ করার ক্ষেত্রে যেটা বললেন এগুলো আগে প্রথমে ক্লোজ করবো, তারপর ওপেন করবো। সবগুলোই কি ক্লোজ করতে হবে, মানে একবার অন অফ আর কি, চার্জ হয়ে গেছে। টিপ কয়েল দুইটা আর ক্লোজিং কয়েল একটা, তিনটা আগে যেখানে একটা দেখো, চিফিং কয়েল যেখানে একটা করলে একটাতে করলেই অপারেট করবে। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার ফাংশন, মানে যে সমস্যাগুলো হয় আর সমস্যা, এই কার্ডের সমস্যা হয়। এই একটা কার্ড আছে দেখেন, এই কার্ডটাতে সমস্যা হয়, এটা ভেঙে যায়, আর এই লিমিট সুইচগুলো মানে এই তারপর করে আর মোটরটা পুড়ে যায়, টিপিং কয়েল, ক্লোজিং কয়েল, টিপিং কয়েল এই হচ্ছে এখানকার মেজার প্রবলেম। আপনার যখন কোনো কারণে ব্রেকার সমস্যা হবে, এই জিনিসগুলো এসে ফিজিক্যালি দেখতে হবে। আর হয় হচ্ছে পিনগুলো সমস্যা হয়, এই পিনগুলা মাঝে মাঝে খুলে যায় ভিতরে কানেকশন, এই পিনের মাথা, এই কেবলগুলো এই দিকটা এসে ভিতরে লাগছে, এই ঢাকনাটা খোলা যায়, ঢাকনাটা খুলে দেখা যায় এখানে কানেকশন, এইখানে কানেকশন অনেক সময় খুলে যায়। আবার আমাদের কিছু হয়েছে যে ইঞ্জুরি কেটে দিয়েছিল এখানে, এরকম কিছু ঘটনা ঘটছে আমাদের। আচ্ছা, এই টোটাল অংশটুকুর কাজ হচ্ছে এই যে এটার মধ্যে ব্যাকআপ ইন্ডাক্টর আছে, এটা এই যে একটা হলো সোর্স, একটা হলো লোড, পাওয়ার এই দিকটা ঢুকে নিচে বেরিয়ে আসছে, এই মাঝখানে ব্যাকআপ ইন্টারাপ্টার আছে। এটাকে অপারেশন করার জন্য এই যে টোটাল মেকানিজমটা, এটাকে ক্লোজ এবং ওপেন করার জন্য টোটাল মেকানিজম, এর মাঝখানে ক্লোজ এবং ওপেন হয়। অর্থাৎ ব্যাকআপ ইন্টারাপ্টারটা এই তিনটা বলে মাঝখানে বসানো আছে। এই তো ব্যাকআপের মোটামুটি ভিতরে এটা কি তিনটা ফেজ? তিনটা ফেজের জন্য তিনটা ফেজের তিনটা ব্যাকআপ ইন্টারাপ্টার আছে। মনে হয় আর কিছু আছে কিনা যদি জানার এখানে রেকর্ড করার ক্ষেত্রে প্রথমে যে কথাগুলো বললেন এটা আরেকটু বলুন তো। আমি রেকর্ড করে দেখাই, তাহলে সুবিধা হবে, ফিজিক্যালি বাস্তবে দেখলে হবে। এই যে ঢুকার সময় গ্লাস দেখা যাবে, এটা খোলা থাকবে স্যার, খোলা থাকবে, আরো বানাবো। আর তিনটা যেটা ওই তিনটা লোড সাথে লাগবে। পিছনের পার্ট খোলার ব্যবস্থা আছে। এখন কি বাসবার পয়েন্টের সাথে লেগে গেল? এখন লাগছে বাসবারের সাথে। আর মিডলের যে তিনটা লোড পয়েন্ট ওই লোডের সাথে লাগবে। তাহলে এইটা হচ্ছে আমার এইটা এখানে লাগাই দিতে হবে। এই যে তাহলে আমি এখানে সিগন্যালটা চলে আসলে এখানে কাজ করার ক্ষেত্রে আগে বললেন পজিশন, হ্যাঁ অপোজিশন, তারপরে কি এটা কি আছে, স্প্রিং চার্জ স্প্রিং চার্জ আছে।
তারপরে কি আছে, টিপসার কিছু হেলদি আছে। এবার আমি এটা খোলার আগে আমাকে দেখতে হবে ব্রেকারটা অফ আছে কিনা, কারণ অফ আছে, অফ থাকলে আমি তখন কি করবো, এই পোর্শনে এগুলোকে অফ করে দেবো। যত বিসিবি আছে এসিডিসি কে অফ করে দিয়ে এই যে হ্যান্ডেল আছে, তারপর আমি রাখবো। দেখে এই দেখেন এইখানে এই যে ঢুকে আছে যে লক, এই যে এক পাশে একটা এই পাশে একটা আছে। এটা কি করার নিয়ম হচ্ছে, এই যে দেখছেন লকটা, এই যে এইভাবে, ঠিক আছে, এইভাবে লাগাও। তার মানে আপনাকে লকটা ঠিক লাগে কিনা সেটাও দেখতে হবে। লকটা ঠিক করার পরে তারপরে আনতে পারবো। আচ্ছা, এই তিনটা বাসবারের সাথে কানেকশন হয় কিভাবে? এটা দেখেন, এটা দুইটা অপশন আছে, একটা টেস্ট পজিশন আর একটা সার্ভিস পজিশন, তাই না? আমি যখন টেস্ট পজিশনে নিব তখন বাইরে আছে, যখন ভিতরে ঢুকাবো এটা হচ্ছে সার্ভিস পজিশন। যখন সার্ভিস পজিশন নিব তখন এই ঢাকনাটা আছে না, এই যে ঢাকনাটা খুলে যাবে। এটা খুলে যাবে। ব্রেকে ঢুকালে এর সাথে এই যে এই পার্টটার সাথে এই যে এটার সাথে মেকানিক্যালি লকিং আছে, অর্থাৎ এই যে এই ঢাকনাটা আছে, এই যে এটা চাপ দিলে এটা খুলে যাবে। খুলে গেলে মাঝখানে চাপ দিলে, হ্যাঁ মাঝখানে এই যে এই একটা এই একটা, আচ্ছা, বাসবারটা ঢাকা থাকে কেন? এই ল্যাম্পটা জ্বলবে। দেখেন ব্রেকার সার্ভিস পজিশনে যখন যাবে বুঝতে হবে তখন ব্রেকারটা ঢুকানো আছে। আর কি আছে এখানে, যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারেন। এটা হচ্ছে আপনার মানে ইনকাম, এটা নষ্ট হলে এটা সংশ্লিষ্ট যে কোম্পানি তৈরি করছে ওর কাছে যাইতে হবে, অন্য কোম্পানি পাচ্ছে না। এনার্জি ব্যাকের যেহেতু এটা এনার্জি ব্যাক থেকে আনতে হবে। আমরা যেটা খেয়াল দিবেন না কেন, ওদের ব্যবসাটা টাকা নিবে, সেক্ষেত্রে ওই যে ক্লোজিং পয়েন্ট টিফিন কয়েলগুলো আমরা বাধাই করে নিতে পারি, এটা বাধাই করা যায়। আপনি যদি একটু মেশিন কিনে নেন, পিএনএস সকেট, প্লাগ এন্ড সকেট, প্লাগ এন্ড সকেট পিএনএস। পিছনে না, পিছনে ওই পাশে খুলবে। এই ঢাকনাটা খুলেন তো, ওই ঢাকনা সাইডে ঢাকনাটা খুলেন। সোর্সার লোড, এটা বাজারের সাথে থাকে, এটা লোডের সাথে গিয়ে কেবলে চলে গেছে, লোডে লোড সাইডে। সিটিংগুলো তো আমাদের দেখা হচ্ছে না, সিটিংগুলো তো দেখে নিতে হবে। ভিতরে বলগুলো দেখা যাচ্ছে না তো, এটা কি জিনিসটা? এই বস আসো সুমন, তিনটা বাস। ইনসুলেটর আছে, এটা কি বাস হয়? এদিকে কি বাসবার আমাদের, হ্যাঁ আমরা যখন মেগার করি, মেগার করার আগে প্রত্যেকটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে দিয়েছেন। এর মধ্যে পিটি আছে, পিটি কানেকশনটা এই যে তিনটা কেবল রয়েছে, এই তিনটা, আর ওয়াই এই তিনটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে তারপরে আমাদের মেগার করতে হবে। মেগার 1 গিগার উপরে থাকতে হবে অবশ্যই। এটা সাধারণত দেখা যায় 30, 35, 100 গিগা চলে আসে। 800 গিগা হইছে লাগবে আমার। 100 নিচে 1000 1 গিগার নিচে আসলে বুঝুন এটা সমস্যা আছে আমাদের রেজাল্টে। আমাকে আবার ভালো পরিষ্কার করতে হবে, চেক করতে হবে। সমস্যা বেশি ওই যে স্পুল ইনসুলেটরগুলো, ওই যে সাপোর্টিং ইনসুলেটর, এটাতে ময়লা পড়ার কারণে ওই ইনসুলেশন ব্রেকডাউন করে। এটা কাজটা কি স্কুল ইনসুলেটরে? রাখেন আসছে যাকে ধরে রাখা আছে। এই ডিএসএস আছে আর সাপোর্টিং ইনসুলেটর। আর এইখানে সমস্যা, এইগুলা ইনসুলেটরগুলো এই যে বেশি যদি কার্বন পরে, ধুলাবালি পরে, এটা ইনসুলেশন ব্রেকডাউন করে শর্ট হয়ে যায়। এটা কি ইনসুলেটর? এটা ওই যে ব্রেকারের, এটা ব্রেকারের সাথে বিসিবির সোর্স সাইডের ইনসুলেটর। নিচে আর হ্যাঁ সেম উপরে তিনটা, নিচে তিনটা আছে। এটাতে ঢুকছে যে কেবল
এই পাশে দেখতে পারবেন আপনি সিটির এই পাশে সিটি আছে দেখতে পারেন কি 11 কেবি সিটি যেটা আছে সিটি এর ফিডারে চলে গেছে। আচ্ছা একটু সিটিটা দেখানো যায়? সিটি ওই যে সিটি এই যে সিটি সিটি হ্যাঁ এটা একটা নষ্ট হয়েছে আমরা খুলে নিয়েছি বুঝছে চলো লাগাবো দেখি সিটি, হ্যাঁ সিটি এটা কোথায় ছিল? এই পিছনে এই যে সিটি ফিডারে ওই যে সিটি ওই যে এগুলো এখানে আছে মানে কয়টা সিটি থাকে? তিনটা, প্রতি ফিডার তিনটা করে প্রতি ফেজে একটা করে একটা এই যে একটা। সিঙ্গেল ফেজে চলেন তাহলে আমরা যাই। কোথায় যাবো? কাজ করি।